গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু আর্টস এডুকেশন। আমি পীযুষ স্যার চলে এসেছি আজকে ইন্ডিয়ান পলিটির ক্লাসে। ওকে, আজ হচ্ছে আমাদের ক্লাস 4, 4 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাসে আমরা কি পড়বো না প্রিয়াম্বেল বা বাংলা যেটাকে বলে প্রস্তাবনা, আর পড়বো সিটিজেনশিপ। সিটিজেনশিপ মানে হচ্ছে তোমার নাগরিকত্ব। যারা এই মুহূর্তে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ, ওকে, লাইভ আছো, তারা এই মুহূর্তে প্রত্যেকে রেসপন্স করো যে স্যার সব ক্লিয়ার। তাহলে আমি আমার আজকে সেশনটা আজকে শুরু করবো। ওকে, চলো, গুড ইভিনিং প্রত্যেককে। গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু আর্টস এডুকেশন। আমি পীযুষ স্যার চলে এসেছি তোমাদের কাছে আজকে 4th ক্লাস নিয়ে। ওকে, আজকে 4 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাস যেটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে তোমার প্রিয়াম্বেল মানে হচ্ছে প্রস্তাবনা, আর পড়বো সিটিজেনশিপ মানে নাগরিকত্ব। 4 নাম্বার ক্লাস অলরেডি আমরা 3টে ক্লাস করেছি। ক্লাস 1 এ আমরা কি পড়েছিলাম? ক্লাস পড়েছিলাম 1 এ মেকিং অফ দ্য কনস্টিটিউশন আর আর্টিকেল। ক্লাস 2 এ আমরা কি পড়েছিলাম না ব্যাকগ্রাউন্ড অফ দ্য কনস্টিটিউশন, তার সঙ্গে পড়েছিলাম পার্ট এন্ড আর্টিকেল। ওকে, ক্লাস 3 তে আমরা কি পড়েছি না অ্যামেন্ডমেন্ট। ক্লাস 3 তে আমরা কি পড়েছি না অ্যামেন্ডমেন্ট। ওকে, চলো এরপর আর ব্রড ফিচার্স। ক্লাস 4 চলে এসেছে আজকে প্রিয়াম্বেল আর প্রস্তাবনা নিয়ে। চলো এই মুহূর্তে যারা লাইভ আছো প্রত্যেকে রেসপন্স করো, যারা শুনতে পাচ্ছ আমাকে। অর্ণব বাদ দিয়ে যারা যারা লাইভ আছো প্রত্যেকে রেসপন্স করো। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। অর্ণব সব ঠিক আছে? একটু কনফার্ম করে দাও। আজকে শুরু করবো প্রিয়াম্বেল বা প্রস্তাবনা, প্রিয়াম্বেল বা প্রস্তাবনা। ওকে, চলো শুরু করা যাক। তো প্রিয়াম্বেল মানে কি? প্রিয়াম্বেল মানে হচ্ছে বলো প্রস্তাবনা। প্রস্তাবনা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে না এটা আগে সংবিধানের অংশ ছিল, কিন্তু বর্তমানে এটা সংবিধানের অংশ নেই। আমাদের যে সকল গভর্নমেন্ট থেকে পাবলিকেশন করা যে বইগুলো থাকে দেখবে, এবিটিএ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার প্রদত্ত যে বইগুলো থাকে তার প্রথম পেজেই আমাদের সংবিধানের প্রস্তাবনা কথাটি লেখা থাকে। ওকে, চলো আকাশ, লতা, বোধিসত্ত্বা, অর্ণব, সুবীর, দিয়া, মাম্পি, লতা, ঝুমা, সুপ্রিয়, পল্লবী, ওকে, মৌমিতা, কৃষ্ণেন্দু, যারা এই মুহূর্তে আছো প্রত্যেকে রেসপন্স করো, প্রত্যেকে লাইভ হয়ে যাও। খুব ভালো একটা সেশন আজকে আমরা পার করবো। ঠিক আছে, তো টপিকের নাম কি? প্রিয়াম্বেল আর সিটিজেনশিপ দুটো পড়বো। প্রিয়াম্বেল দিয়ে আজকে আমরা স্টার্ট করছি। ওকে, তো দেখতে পাচ্ছ বাঁদিকে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা কি যে কোনো গভর্নমেন্ট পাবলিকেশন যে বইগুলো হয় সেই বইগুলোতে এই ছবিটা তোমরা প্রত্যেকেই দেখেছো কম বেশি। ঠিক আছে, কিন্তু আমরা এখানে এক্সাম ওরিয়েন্টেড পড়বো। ঠিক আছে, এক্সাম ওরিয়েন্টেড বই। এখানে পরিষ্কার লেখা আছে আমরা ভারতের জনগণ। এই কোশ্চেনটা অনেক সময় দেয় যে প্রস্তাবনায় প্রথমে কি লেখা থাকে? উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। এটাই লেখা থাকে আমরা ভারতের জনগণ, এটা দিয়ে স্টার্ট করা থাকে। এখানে কিছু প্রিয়াম্বেল হচ্ছে কি না, প্রিয়াম্বেল হচ্ছে যেমন মর্নিং সোজ দ্য ডে বলে। মর্নিং সোজ দ্য ডে মানে সকালবেলা দেখলে যেমন সারাদিনটা বোঝা যায়। যেরকম বলা হয় চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান, চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান, যেমন একটা লোককে বোঝা যায় ছোটবেলাতে, বোঝা যায় যে বড় হয়ে কিরকম হবে। তো সেরকম প্রস্তাবনাকে দেখলেই কি বলা হয় না, প্রস্তাবনাকে দেখলেই সংবিধানের বৈশিষ্ট্যগুলো আমাদের কাছে ফুটে ওঠে। প্রস্তাবনাকে অনেক রকম বলেছে। কেউ বলেছে প্রিয়াম্বল ইজ দ্য কি অফ দ্য কনস্টিটিউশন, কেউ বলেছে প্রিয়াম্বল ইজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন, কেউ বলেছে প্রিয়াম্বল ইজ দ্য আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, কেউ বলেছে প্রিয়াম্বল ইজ দ্য প্যারাডাইস অফ লয়ার, কেউ প্রিয়াম্বলকে বলেছে পলিটিক্যাল হরোস্কোপ। তো যে অনেকে অনেক কিছু বলেছে। ঠিক আছে, প্রস্তাবনা আগে ভারতের সংবিধানের অংশ ছিল, পরে এটা আগে ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ হলো কি সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো প্রস্তাবনা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো স্লাইড নাম্বার 1। স্লাইড নাম্বার 1 থেকে আমরা শুরু করি। প্রিয়াম্বল বাংলায় কি বলা হয়? প্রস্তাবনা। ফার্স্ট দেওয়া আছে প্রিয়াম্বল ইজ দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ফার্স্ট
পয়েন্টটা দেখলেই বুঝতে পারবে প্রিএমবেল ইজ দা কি দেওয়া আছে বলো ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দা কনস্টিটিউশন। ইন্ট্রোডাক্টরি পার্ট মানে যেখানে ইন্ট্রোডাকশন দেওয়া থাকে। ইন্ট্রোডাক্টরি পার্ট মানে কি যেখানে ইন্ট্রোডাকশন করা থাকে সেটাকে আমরা কি বলি ইন্ট্রোডাক্টরি পার্ট। Preamble is the introductory part of the Indian Constitution. Preamble is the introductory part of the Indian Constitution. Introductory part মানে যেখানে আমরা ইন্ট্রোডাকশন পাই, ঠিক আছে? তো সেটাকে বলা হয় প্রস্তাবনা হলো ভারতের সংবিধানে কি বলো ইন্ট্রোডাকশন, প্রাথমিক পর্যায়। ইট ইজ দ্য কি অফ দ্য কনস্টিটিউশন, এটা হলো ভারতীয় সংবিধানের কি চাবিকাঠি। যদি সংবিধান একটা তালা হয় তাহলে প্রস্তাবনা কি চাবিকাঠি। ইট ইজ দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, এটা ভারতীয় সংবিধানে কি দর্শন। এগুলো কেউ কিন্তু উক্তি নয়, এগুলো সংবিধানের বৈশিষ্ট্য, প্রস্তাবনার বৈশিষ্ট্য। এটা ভারতীয় সংবিধানে কি বলো দর্শন। প্রিএম্বল ইন্ডিকেটস দ্য এম এন্ড অবজেক্ট অফ দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন। না প্রস্তাবনা কি করেছে না ভারতীয় সংবিধানে কিছুগুলো লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছে, কিছুগুলো লক্ষ্য কিছুগুলো উদ্দেশ্যের কথা বলেছে। আশা করি প্রথম পয়েন্টটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রথম পয়েন্ট কি আছে প্রিএম্বল বা প্রস্তাবনা। প্রস্তাবনা কি হচ্ছে ভারতের সংবিধানের প্রাথমিক পর্যায় বা ইন্ট্রোডাক্টরি পার্ট। এটাকে কি বলেছে ভারতের সংবিধানের কি। প্রস্তাবনা যদি একটা তালা হয় তাহলে সরি সংবিধান যদি একটা তালা হয় তাহলে প্রস্তাবনা কি একটা চাবি যেটা দিয়ে খোলা যাবে। প্রস্তাবনা হলো ভারতের সংবিধানে কি না ফিলোসফি। ফিলোসফি মানে হচ্ছে দর্শন যার উপর সংবিধান দাঁড়িয়ে আছে। আর প্রিএম্বল ইজ দ্য ইন্ডিকেট দ্য এম এন্ড অবজেক্ট অফ দ্য কনস্টিটিউশন। প্রস্তাবনা কি কিছুগুলো তোমার লক্ষ্য কিছুগুলো উদ্দেশ্যের কথা বলা হয়েছে, ঠিক আছে? এখনো পর্যন্ত যা যা বলেছি তোমরা প্রত্যেকে জানাও কমেন্টে বুঝতে পেরেছো কিনা। যারা এই মুহূর্তে লাইভ আছো প্রত্যেককে বলছি তোমরা একটু জানাও যে এখনো পর্যন্ত আমরা যা যা পড়লাম প্রস্তাবনা সম্পর্কে সেগুলো বুঝতে পেরেছো কিনা। পরের পয়েন্ট আমরা কি পড়বো না কোন দেশ থেকে নেওয়া হয়েছে, কোন নাম্বার কোথায় আছে, কি আছে না আছে, এই ডিটেলস গুলো পরের স্লাইডে পড়বো। চলো অর্ণব সব বুঝতে পেরেছি, বাকিরা বলো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবে। জুমা বুঝতে পেরেছে, সুপ্রিয় বুঝতে পেরেছে, বোধিসত্ত্ব বুঝতে পেরেছে, জুমা বুঝতে পেরেছে। চলো বাকিরা বলো। চলো কোনো কোশ্চেন থাকলে ইজিলি কমেন্ট করবে। ওকে চলো নেক্সট স্লাইডে আসি। এরপর আমরা নেক্সট স্লাইডে কি আছে অরিজিন অফ দ্য প্রিএম্বল। অরিজিন অফ দ্য প্রিএম্বল প্রস্তাবনা আমরা কোথা থেকে, অরিজিন অফ দ্য প্রিএম্বল মানে কি অরিজিন অফ দ্য প্রিএম্বল প্রস্তাবনার কোথা থেকে সৃষ্টি হলো, অরিজিন উৎস। হ্যাঁ মৌমিতা বুঝেছে, সুবীর বুঝেছে, দিয়া চলো গুড প্রত্যেকে। তো কি দিয়েছে অরিজিন অফ দ্য প্রিএম্বল। অরিজিন মানে সৃষ্টি, আমাদের প্রস্তাবনা কোথা থেকে সৃষ্টি হলো, প্রস্তাবনা কোথা থেকে সৃষ্টি হলো। দেখো দ্য আমেরিকান কনস্টিটিউশন কি দিয়েছে দেখো, দ্য আমেরিকান কনস্টিটিউশন ওয়াজ দ্য ফার্স্ট, দ্য আমেরিকান কনস্টিটিউশন ওয়াজ দ্য ফার্স্ট টু বিগিন উইথ এ প্রিএম্বল। তাহলে ভারত প্রস্তাবনা ধারণাটি কোন দেশ থেকে নিয়েছে, আমেরিকা বা যেটাকে আমরা কি বলি ইউএসএ। আমেরিকা বা ইউএসএ থেকে নেওয়া হয়েছে, আমেরিকা বা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। কিন্তু যদি বলে প্রস্তাবনা ভাষা ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিএম্বল, কিন্তু যদি বলে প্রস্তাবনার ভাষা ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিএম্বল কোথা থেকে নিয়ে আছে, কিছু নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে, ভেরিয়াস সোর্স আছে, কিছু আছে অস্ট্রেলিয়া থেকে, কিছু নেওয়া হয়েছে ফ্রান্স থেকে, ফরাসি সংবিধান থেকে, ওকে কিছু নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। এই তিনটে দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? আবার বলছি যদি বলে প্রস্তাবনা ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে তাহলে কি হবে ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। যদি বলে প্রস্তাবনা ভাষা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, প্রস্তাবনা ভাষা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তাহলে কি বলবে না প্রস্তাবনা ভাষা নেওয়া হয়েছে তোমার, প্রস্তাবনা ভাষা নেওয়া হয়েছে কোথা থেকে না প্রস্তাবনা ভাষা নেওয়া হয়েছে তোমার ফ্রান্স, অস্ট্রেলিয়া ও রাশিয়ার সংবিধান থেকে। বিভিন্ন বিভিন্ন জিনিসগুলো বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। ওকে তো এগুলোই আমরা এবারে ডিটেলসে পড়বো। আর কি দেওয়া হয়েছে প্রিএম্বল কোথা থেকে তৈরি করা হয়েছে, দ্য প্রিএম্বল টু দ্য কনস্টিটিউশন ইজ বেসড অন অবজেক্টিভ রেজুলেশন অফ দ্য প্রিএম্বল। অবজেক্টিভ রেজুলেশন, অবজেক্টিভ রেজুলেশন থেকে প্রিএম্বলটা তৈরি করা হয়। প্রিএম্বলের যে ড্রাফট সেটা কোথা থেকে তৈরি করা হয়েছে, অবজেক্টিভ রেজুলেশন। তো এই অবজেক্টিভ রেজুলেশন কে তৈরি করেছিল, অবজেক্টিভ রেজুলেশন অফ দ্য প্রিএম্বল ওয়াজ প্রিপেয়ার্ড বাই, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু 13ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে কি করেছে না অবজেক্টিভ রেজুলেশন অফ দ্য প্রিএম্বল তৈরি করে। প্রস্তাবনার অবজেক্টিভ রেজুলেশন বা যে উদ্দেশ্য সেটা তৈরি করেছে। এন্ড পাস বাই দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। কনস্টিটিউশন অ্যাসেম্বলি কবে পাস করেছিল এটা, 22শে জানুয়ারি 1947। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখে নাও। এখন পর্যন্ত এই স্লাইডে আমরা কি কি পড়লাম, এখনো পর্যন্ত স্লাইডে পড়েছি প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে গৃহীত না প্রস্তাবনা ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত। প্রস্তাবনা ভাষা কোথা থেকে নেওয়া হয়েছে না প্রস্তাবনা ভাষা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও রাশিয়া থেকে। প্রস্তাবনা কার ভিত্তিতে তৈরি করা হয়েছে না অবজেক্টিভ রেজুলেশন অফ দ্য প্রিএম্বল। অবজেক্টিভ রেজুলেশন অফ দ্য প্রিএম্বল কে তৈরি করে না জওহরলাল নেহেরু। কোন ডেটে তৈরি করেছিল, পাস করেছিল না 13ই ডিসেম্বর 1946। এই দিনে অবজেক্টিভ রেজুলেশন প্রিএম্বল প্রপোজ করেছিল কে, জওহরলাল নেহেরু প্রপোজ করেছিল 13ই ডিসেম্বর 1946। পাস হয়েছিল কবে না 22শে জানুয়ারি 1947। 22শে জানুয়ারি 1947। যে কেন কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে।
চলো কমেন্টে জানাও। প্রত্যেকে বলছি যে সেকেন্ড স্লাইডে যা যা লেখা আছে প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি কথাগুলো নেওয়া হয়েছিল ফরাসি সংবিধান থেকে। ঠিক আছে, একটু লিখবে, তো লিখে নাও কোন কোন ওয়ার্ড গুলো কোথা থেকে নেওয়া হয়েছিল। এখানে লিখে দিচ্ছি আমি কোন কোন ওয়ার্ড গুলো কোথা থেকে নেওয়া হয়েছিল, একটু লিখে নাও কোন কোন ওয়ার্ড গুলো কোথা থেকে নেওয়া হয়েছিল। লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি এগুলো নেওয়া হয়েছিল ফ্রান্স থেকে। প্রস্তাবনার যে ভাষা সেগুলো কোন টার্ম গুলো কোথা থেকে নেওয়া হয়েছিল, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি এগুলো নেওয়া হয়েছিল ফ্রান্স থেকে, ফরাসি সংবিধান থেকে। ওকে, জাস্টিস, জাস্টিস এই ওয়ার্ডটা কোথা থেকে নেওয়া হয়েছিল, জাস্টিস ওয়ার্ডটা নেওয়া হয়েছিল রাশিয়া থেকে, অবিভক্ত রাশিয়া, যেটা আগে কি নাম ছিল ইউএসএসআর, রাশিয়া থেকে নেওয়া হয়েছিল। কি জাস্টিস ওয়ার্ডটা নেওয়া হয়েছিল রাশিয়া থেকে, জাস্টিস ওয়ার্ডটা নেওয়া হয়েছিল রাশিয়া থেকে, বাকি রিমেনিং যেগুলো আছে সেগুলো নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া থেকে। তো তিনটে দেশের সংবিধান থেকে প্রস্তাবনা ভাষাগুলি গৃহীত, প্রস্তাবনা ভাষাগুলি গৃহীত, এটা একটু লিখে নেবে এক্সট্রা ইনফরমেশন। হ্যাঁ, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি পরীক্ষা কোশ্চেন আসবে, এগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে, ফ্রান্স থেকে। জাস্টিস, জাস্টিস কোথা থেকে নেওয়া হয়েছে, জাস্টিস ওয়ার্ডটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে, জাস্টিস ওয়ার্ডটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে, জাস্টিস ওয়ার্ডটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে, জাস্টিস ওয়ার্ডটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে। দেখে নাও, কোন কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। চলো ঠিক আছে, আমার দুটো স্লাইড হলো, এবার 3 নম্বর স্লাইডে আসছি। ইনগ্রেডিয়েন্টস অফ দ্য প্রিএম্বল। ইনগ্রেডিয়েন্টস অফ দ্য প্রিএম্বল, তার মানে যেটা কি বলেছে না, এই প্রস্তাবনা যে ভিত, প্রস্তাবনার ভিতটা কোন চারটে জিনিসের উপর দাঁড়িয়ে, চারটে জিনিসের উপর দাঁড়িয়ে আছে। ইনগ্রেডিয়েন্টস অফ দ্য প্রিএম্বল, মানে প্রিএম্বলে তোমার বলতে পারো বৈশিষ্ট্য বলো বা ধারণাগুলো কোন চারটে জিনিসের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট পয়েন্ট অফ কি, দ্য প্রিএম্বল রিভিলস 4 ingredients of compound, 4 ingredients of compound, চারটে জিনিসের উপর প্রস্তাবনা দাঁড়িয়ে আছে, চারটে জিনিসের উপর প্রস্তাবনা দাঁড়িয়ে আছে। এক নম্বর কি দেওয়া আছে দেখো, সোর্স অফ দ্য অথরিটি অফ দ্য কনস্টিটিউশন। এক নম্বর কি আছে না, সোর্স অফ দ্য অথরিটি অফ কনস্টিটিউশন, তার মানে দ্য প্রিএম্বল স্টেটস দ্যাট দ্য কনস্টিটিউশন ডিরাইভস ইটস অথরিটি ফ্রম দ্য পিপল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এখানে কি বলেছে, দ্য প্রিএম্বল স্টেটস দ্যাট, প্রিএম্বল কি বলেছে, দ্য কনস্টিটিউশন ডিরাইভস ইটস অথরিটি, মানে প্রস্তাব সংবিধান, সংবিধানের যে অথরিটি সেটা মূল ভিত্তি কার উপর দাঁড়িয়ে আছে না, পিপল অফ ইন্ডিয়া, ভারতের জনগণের উপর। সংবিধানের যে মূল ভিত্তি সেটা কার উপর দাঁড়িয়ে আছে না, পিপল অফ ইন্ডিয়া, ভারতের জনগণের উপর। 2 নম্বর কি দেওয়া আছে দেখো, নেচার অফ ইন্ডিয়ান স্টেট, চারটে ইনগ্রিডিয়েন্টস দাঁড়িয়ে আছে। একটা ইনগ্রিডিয়েন্টস কি হলো না, সোর্স অফ অথরিটি অফ দ্য কনস্টিটিউশন, ভারতের সংবিধানে অথরিটি কে, প্রস্তাবনা কি বলেছে না, ভারতের সংবিধানে অথরিটি, অথরিটি মানে হচ্ছে অভিভাবক, হ্যাঁ সেটা কে না, ভারতের জনগণ, আর সমস্ত ক্ষমতার অধিকারী কে, ভারতের জনগণ। 2 নম্বর কি দিয়েছে দেখো, 2 নম্বর দিয়েছে নেচার অফ ইন্ডিয়ান স্টেট, নেচার অফ স্টেট, নেচার অফ স্টেটে কি বলা হয়েছে দেখো, ইট ডিক্লেয়ার্স দ্যাট, এখানে কি বলেছে প্রিএম্বল, এখানে ইন্ডিয়া টু বি এ সোভারেন, সার্বভৌম, সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক, সেকুলার ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক গণতান্ত্রিক, আর প্রজাতন্ত্র রিপাবলিকান মানে হচ্ছে প্রজাতন্ত্র, এই 5টা কথা বলা হয়েছে। নেচার অফ ইন্ডিয়ান স্টেট, প্রস্তাবনার মতে, প্রস্তাবনার মতে ভারতের নেচারটা কেমন না, সোভারেন মানে সার্বভৌম, সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক, সেকুলার ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক মানে হচ্ছে তোমার গণতান্ত্রিক, আর রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র। আশা করি বোঝাতে পেরেছি, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো একটু। কি বলেছে, চারটে ইনগ্রেডিয়েন্টস এর উপর প্রস্তাবনা বা প্রিএম্বল দাঁড়িয়ে আছে, চারটের মধ্যে দুটো পড়লাম আমরা, কি কি, একটা হচ্ছে সোর্স অফ দি অথরিটি অফ দ্য কনস্টিটিউশন, প্রস্তাবনা অনুযায়ী ভারতের সংবিধানের অথরিটি কে, অভিভাবককে না হচ্ছে ভারতের জনগণ। আর 2 নম্বর কি বলেছে, ভারতের যে রাষ্ট্র, রাষ্ট্রের নেচারটা কেমন হবে না, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, প্রতিটা ওয়ার্ডের মানে আমরা এরপরে পড়বো। এই চারটা ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দুটো হয়ে গেল, ঠিক আছে, চারটে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দুটো হয়ে গেল। এবার আমি বাকি দুটো পড়বো, বাকি দুটো কি দেওয়া আছে দেখো, অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন, অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের উদ্দেশ্য কি, অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন। সেখানে প্রস্তাবনা কি বলেছে, ভারতের সংবিধানের
অবজেক্ট বা উদ্দেশ্যটা কি না বলেছে জাস্টিস, জাস্টিস মানে হচ্ছে বিচার, লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে হচ্ছে তোমার সমানাধিকার, ফ্র্যাটার্নিটি মানে ভ্রাতৃত্ববোধ, ওকে। এখানে একটা আছে ইন্টিগ্রিটি, ওকে, আর একটা আছে তোমার ইন্টিগ্রিটি, লাস্টে ফ্র্যাটার্নিটি পর, ফ্র্যাটার্নিটি পর কি হবে ইন্টিগ্রিটি, এই ওয়ার্ডটা দেওয়া নেই, তোমরা একটু অ্যাড করে নাও ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে হচ্ছে সংহতি, ইন্টিগ্রিটি মানে হচ্ছে তোমার ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে হচ্ছে তোমার সংহতি, ইন্টিগ্রিটি মানে সংহতি। ভারতের অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন কি কি হবে না জাস্টিস মানে বিচার, লিবার্টি মানে স্বাধীনতা, ইকুয়ালিটি মানে সমানাধিকার, ফ্র্যাটার্নিটি মানে সৌভ্রাতৃত্ববোধ, আর ইন্টিগ্রিটি মানে সংহতি অ্যাজ দ্য অবজেক্টিভ। এগুলো কি ছিল ভারতীয় সংবিধানের উদ্দেশ্য, অবজেক্টিভ। আর লাস্ট 4 নম্বর ইনগ্রেডিয়েন্টস কি ছিল? 4 নম্বর ইনগ্রেডিয়েন্টস ছিল ডেট অফ দি অ্যাডপশন অফ দ্য কনস্টিটিউশন, ডেট অফ দি অ্যাডপশন অফ দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান কবে গৃহীত হলো, ভারতের সংবিধান কবে গৃহীত হলো, স্টিপুলেটস অন 26 নভেম্বর 1949 as the day, 1949 as the day। তো চলো কি দেওয়া আছে দেখো, এখানে বলা হয়েছে যে ভারতের সংবিধানের প্রস্তাবনা 4টি ইনগ্রেডিয়েন্টস উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে তোমার সোর্স অফ দি অথরিটি, ভারতের সংবিধানের অথরিটি অভিভাবককে না ভারতের জনগণ। একটা আছে নেচার অফ দ্য স্টেট, আমাদের রাষ্ট্রের নেচার কেমন। আর কি দেওয়া আছে অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন, ভারতের সংবিধানের উদ্দেশ্য কি আছে, ঠিক আছে। আর এটা কি আছে ডেট অফ অ্যাডপশন, কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। এই 4টে জিনিসের উপর। হ্যাঁ চলো দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে কোশ্চেন পাবেই পাবে এখান থেকে, ঠিক আছে। চলো প্রত্যেকে কোশ্চেন করো, খুব ইম্পর্টেন্ট জায়গা, এবং একটু খুব বেশি টাফ নয়, একটু মানে এই জায়গাটা একটু কনফিউশন হয়। হ্যাঁ তো আশা করি ক্লাসটা পড়া কোনো কনফিউশন থাকবে না। তোমরা লাইভ ক্লাসের উদ্দেশ্য একটাই যে তোমরা যা ডাউট গুলো আসবে প্রতিটা পয়েন্টের, প্রতিটা ওয়ার্ডের, ঠিক আছে, তোমরা প্রত্যেকেই করে নাও। আমি যে বাংলায় নোটস গুলো বলছি সেই নোটস গুলো কভার করে নাও। এখনো পর্যন্ত আমরা যেগুলো পড়লাম সেগুলো কি না প্রস্তাবনা হচ্ছে ভারতীয় সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ, হলেও এটা কোনো ভারতীয় সংবিধানে কোনো আর্টিকেল পার্ট বা শিডিউলে নেই। প্রস্তাবনা ধারণাটি নেওয়া হয়েছে ইউএসএ থেকে, ভাষাগুলো নেওয়া হয়েছে কোথা থেকে না, ভাষাগুলো নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া, ফরাসি ও রাশিয়ার সংবিধান থেকে, ওকে। চলো ওয়ান বাই ওয়ান দেখো, 4টে ইনগ্রেডিয়েন্টস উপর দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই কার উপর তৈরি করা হয়, অবজেক্টিভ রেজুলেশন অফ দ্য প্রিয়াম্বল থেকে এটা তৈরি করা হয়েছিল, এটা তৈরি করেছিল জওহরলাল নেহরু, গৃহীত হয়েছিল 13 ডিসেম্বর 1946-এ, আর কার্যকর হয়েছিল 22 জানুয়ারি 1947-এ। ঠিক আছে, প্রস্তাবনাকে আমরা কি কি বলি, ভারতীয় সংবিধানের চাবিকাঠি, ভারতীয় সংবিধানের দর্শন, ঠিক আছে, ভারতীয় সংবিধানের ইন্ট্রোডাক্টরি পার্ট, এই কথাগুলো এখানে বলা হয়েছে, ওকে। তো চলো নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট। একটু আগে যেটা পড়লাম নেচার অফ দ্য স্টেট, নেচার অফ দ্য স্টেট, নেচার অফ দ্য স্টেট, আর একটা কি পড়লাম আমি না অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন। এগুলো আমরা এলাবোরেট করব, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ নেচার অফ দ্য স্টেট আর অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন। হ্যাঁ বোধিসত্ত্ব এক্সাক্ট ঠিক বলেছো তুমি। ভারতের সংবিধান গৃহীত হয়, গৃহীত হয়েছিল অ্যাডপ্ট বলে, অ্যাডপ্ট মানে গৃহীত হওয়া, হ্যাঁ অ্যাডপ্ট মানে গৃহীত 26 নভেম্বর 1949। আর ভারতের সংবিধান কার্যকর হয়েছিল কেম ইনটু ফোর্স 1950 সালে 26 জানুয়ারি। কনসেপ্ট ক্লিয়ার করে না, এটা আমি প্রথম দিনেই পড়েছিলাম। ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26 নভেম্বর, আর ভারতীয় সংবিধান কার্যকর হয় 1950 সালের 26 জানুয়ারি। ঠিক আছে, তাহলে নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট, নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট, ভারতীয় সংবিধানের যে প্রকৃতি সেটা কি রকম, ঠিক আছে, বা এটা তুমি বলতে পারো এটা বলতে পারো এম অফ দ্য প্রিয়াম্বল, এম অফ দ্য প্রিয়াম্বল, ওকে। চলো দেখো প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে সোভারেন, সোভারেন মানে আমি কি বললাম সার্বভৌম। প্রতিটা ওয়ার্ডের মানে পড়বো এবার আমরা, ঠিক আছে, প্রতিটা ওয়ার্ডের কি পড়বো, প্রতিটা ওয়ার্ডের মানে, ঠিক আছে, মানে থেকে কিন্তু বিসিএস এ কোশ্চেন আসে যে সোভারেন মানে কি, সোভারেন মানে হচ্ছে তোমার সার্বভৌম, সোভারেন মানে হচ্ছে সার্বভৌম, সার্বভৌম, সার্বভৌম মানে কি বলতে চাইছে দেখো, the word sovereign means supreme or independent, সুপ্রিম মানে সর্বপ্রধান এবং ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন। ইন্ডিয়া ইজ নাইদার এ ডিপেন্ডেন্ট নর এ ডোমিনেন্ট অফ এনি আদার নেশন। ঠিক আছে, ভারত কিন্তু কারো, ভারত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ভারত হচ্ছে সুপ্রিম, ভারত কিন্তু কোনো কান্ট্রি অধীনে নেই, ভারত কিন্তু কোনো কান্ট্রির অধীনে নেই, এটাকে বলেছে সোভারেন। সোভারেন মানে হচ্ছে তোমার সার্বভৌম। দ্য ওয়ার্ড সোভারেন মিন্স, সোভারেন মানে কি সুপ্রিম অর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, অবভিয়াসলি তোমার স্বাধীন এবং সুপ্রিম নিজের জায়গায় সেই হাইয়েস্ট। মানে ইন্ডিয়া ইজ নাইদার এ ডিপেন্ডারি, ভারত কারোর উপর ডিপেন্ড করে নেই, নির্ভর করে নেই, নর এ ডোমিনেন্ট অফ এনি আদার নেশন, কোনো
রাষ্ট্রের অধীনেও নেই, এটাকে বলেছি সোভারেন। যদি বলো হোয়াট ইজ দ্য মিনিং অফ সোভারেন, তখন তুমি এই কথাটা পুরোটা তোমাকে বলতে হবে। সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট মানে কি? সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক। কিন্তু এটা কিন্তু ভারতের সংবিধানের প্রস্তাবনায় ছিল না, ভারতের সংবিধানের প্রস্তাবনায় ছিল না। 42nd অ্যামেন্ডমেন্টে এটা অ্যাড করা হয়, সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক। সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতান্ত্রিক। কি বলেছে? দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট ওয়াজ অ্যাডেড টু দ্য পার্লামেন্ট বাই 42nd অ্যামেন্ডমেন্ট, 42তম সংবিধান সংশোধনীতে সোশ্যালিস্ট ওয়ার্ডটাকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে? The term means, এই টার্মটা মানে কি? অ্যাচিভমেন্ট অফ সোশ্যালিস্ট ends through democratic means. It holds faith in mixed economy where both private and public sector coexist side by side. এখানে কি বলতে চাইছে? যে ভারতের অর্থনীতি কি? মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি মানে যেখানে সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান, সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্র একসাথে বসে পড়ে কাজ চালায়। এই জন্য ভারতকে কি বলা হয়? মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি। ঠিক আছে? সোশ্যালিস্ট সামাজিক দিক থেকে ভারতের জনগণকে সবাই একই চোখে দেখা হয়। ঠিক আছে? সংবিধান অন্তত একই চোখে দেখে, বাস্তব কি আছে এটা আলাদা জিনিস। টার্ম মিনস সোশ্যালিস্ট মানে কি? বলে দ্য অ্যাচিভমেন্ট অফ সোশ্যালিস্ট এন্ডস থ্রু ডেমোক্রেটিক মিনস। ডেমোক্রেটিক মানে গণতন্ত্র, গণতন্ত্রের দিক থেকে আমাদের কি সমাজতান্ত্রিকটা, গণতান্ত্রিক দিক থেকে সমাজতান্ত্রিকটা কি হয় না বাস্তবায়িত হয়। ভারতের অর্থনীতি কি? মিশ্র অর্থনীতি, মিক্সড ইকোনমি। তোমরা যে কোশ্চেন গুলো করবে, তোমরা যে কোশ্চেন গুলো করবে, সেই কোশ্চেন গুলো যখন অ্যান্সার পাবে, যদি অ্যান্সারটা স্যাটিসফ্যাক্টরি হয় তো অ্যান্সার দেবে ক্লিয়ার স্যার, নাহলে একটা কোন কোশ্চেন করে আমি উত্তর দিলাম, উত্তরটা তোমার স্যাটিসফাই হলো কিনা, তুমি বুঝতে পারলে কিনা, সেটা চুপচাপ থাকলে কি করে বুঝবো? কোশ্চেন করো, কোশ্চেন যদি স্যাটিসফ্যাক্টরি হয় অ্যান্সারটা, দেন বলবে ক্লিয়ার। ওকে? প্রত্যেককে বলছি যারা এই মুহূর্তে লাইভ আছো। নেক্সট সেকুলার, সেকুলার মানে কি? 3 নাম্বার দেখো আমরা কি পড়ছি এখন? আমরা পড়ছি এখন এম অফ দি প্রিএম্বল। তাই সার্বভৌম হলো, সার্বভৌম মানে হচ্ছে তোমার সোভারেন মানে হচ্ছে সার্বভৌম, সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, তারপর আমরা কি পড়বো? তারপর সেকুলার, সেকুলার মানে কি? ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। চলো ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ মানে কি? না ভারত সরকার বা যে সরকার আছে, যে রাষ্ট্র কোনো একটা পার্টিকুলার রিলিজিয়নকে প্রেফার করবে না। রাষ্ট্রের চোখে কি? রাষ্ট্রের চোখে সবাই সমান, রাষ্ট্রের চোখে সবাই সমান, রাষ্ট্র পার্টিকুলার কোন একটা ধর্মকে প্রেফার করবে না। কি বলছে? ইট ওয়াজ অ্যাডেড, এটাও ছিল না ভারতীয় সংবিধানে, এটাও দেখো 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাড হয়েছিল, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাড হয়েছিল 1976 এ। আর সেখানে কি বলা আছে? দ্য টার্মস মিনস, এই কথাটার অর্থ কি? দ্যাট কি বলেছে এখানে? দ্যাট অল দ্য রিলিজিয়ন, সকল ধর্ম ইন ইন্ডিয়া গেটস অ্যান ইকুয়াল রেসপেক্ট, একই কিভাবে সম্মান পাবে, একই প্রোটেকশন পাবে, তাকে একইভাবে রক্ষা করা হবে। আর এন্ড সাপোর্ট ফ্রম দ্য স্টেট, একই রকম সাপোর্ট পাবে। ঠিক আছে? একই রকম সাপোর্ট পাবে। প্রত্যেককে বলছি, যারা এই মুহূর্তে ক্লাস করছো প্রত্যেকে রেসপন্স করবে। হ্যাঁ, প্রতিটা পয়েন্টে এগুলো বুঝতে পারবে না বলবে, যখন বুঝতে পারবে তখন আবার বলবে হ্যাঁ বুঝতে পেরেছি। অ্যাক্টিভ থাকো ক্লাসে। ঠিক আছে? চলো প্রত্যেকে। তাহলে আমরা 5টার মধ্যে 3টে পড়লাম, সভারেন, সোশ্যালিস্ট আর সেকুলার। সেকুলারটা খুব বেশি পরীক্ষায় আসে। সেকুলার মানে কি? ভারতের কোন রাজ্য বা ভারতের যে রাষ্ট্র, হ্যাঁ, সেই পার্টিকুলার কোন একটা ধর্মকে প্রায়োরিটি দেবে না। সরকারের চোখে প্রতিটা ধর্মেই কি একই রেসপেক্ট পাবে, একই সম্মান পাবে, একই ভাবে রক্ষা করা হবে এবং একই সাপোর্ট পাবে। ওকে? এটা হচ্ছে তোমার ধর্ম নিরপেক্ষ। সোভারেন মানে হচ্ছে তোমার সার্বভৌম, সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতান্ত্রিক, আর সেকুলার মানে হচ্ছে তোমার ধর্ম নিরপেক্ষ। সেকুলার মানে হচ্ছে তোমার ধর্ম নিরপেক্ষ। ওকে? চল 3টে হলো। এবার আমরা কি পড়েছি? ভারতীয় সংবিধানের লক্ষ্য। এবার কি বলবো? ডেমোক্রেটিক। দেখো নেক্সট কি আসে? ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক মানে কি? ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক। ডেমোক্রেটিক মানে হচ্ছে তোমার গণতান্ত্রিক। ডেমোক্রেটিক মানে হচ্ছে তোমার গণতান্ত্রিক। গণতান্ত্রিক মানে কি বলছে? দেখো, দ্য গভর্নমেন্ট শ্যাল ইলেক্টেড বাই দ্য পিপল, সরকার সবসময় কি জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত হন। ঠিক আছে? সরকার জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত হন, ইলেক্টেড বাই দ্য পিপল। আর দ্য পিপল আর দ্য সোর্স অফ দ্য অল পাওয়ার অফ গভর্নমেন্ট। ঠিক আছে? সরকারের সমস্ত ক্ষমতার অধিকারী কারা? সরকারের সমস্ত ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। সরকারের সমস্ত ক্ষমতার অধিকারী হচ্ছে কে? না জনগণ। এটাই বলেছে ডেমোক্রেটিক মানে। আর লাস্ট কি দিয়েছে? দেখো লাস্ট দিয়েছে তোমার, লাস্ট দিয়েছে তোমার কি না, লাস্ট দিয়েছে রিপাবলিক। লাস্ট দিয়েছে কি বলো? লাস্ট রিপাবলিক। রিপাবলিক মানে কি? রিপাবলিক মানে হচ্ছে তোমার সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র।
রিপাবলিক মানে হচ্ছে তোমার প্রজাতন্ত্র। রিপাবলিক মানে হচ্ছে তোমার প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র মানে কি বলেছে? হাইয়েস্ট এক্সিকিউটিভ অথরিটি। হাইয়েস্ট এক্সিকিউটিভ অথরিটি কে বলো? প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে কি আমাদের হাইয়েস্ট এক্সিকিউটিভ অথরিটি। ভারতের নিয়মতান্ত্রিক প্রধানকে রাষ্ট্রপতি। শ্যাল বি ইলেক্টেড, তাকে কে ইলেক্ট করবে? বাই দ্য পিপল ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। হ্যাঁ, দেয়ার ইজ নো ফ্যাসিলিটি অফ হেরিডিটি। বংশগতি ভাবে কোনো এখানে বংশ পরম্পরার কোনো এখানে ব্যাপার নেই। তাহলে কি আমাদের যে নিয়মতান্ত্রিক প্রধান, ভারতের নিয়মতান্ত্রিক প্রধানকে নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি জনগণ দ্বারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নির্বাচিত হতে পারবে। এখানে কোনো কিন্তু বংশ পরম্পরার কোনো ব্যাপার নেই যে উনি হলেন তারপরে পরে তার ছেলে তার ছেলে তার ছেলে হয়ে যাবে, তাই কোনো ব্যাপার কিন্তু এখানে নেই। ওকে, সো দেখো আমরা পড়া হয়ে গেল। কি পড়লাম? এম অফ দা প্রিয়াম্বল। এম অফ দা প্রিয়াম্বল, বা তুমি বলতে পারো কি না নেচার অফ স্টেট। এটাকে বলা হয় নেচার অফ স্টেট। এটাকে বলা হয় নেচার অফ স্টেট। সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতান্ত্রিক। সমাজের চোখে বা আমাদের যে গণতন্ত্র কাঠামোতে সমাজের চোখে সকলের সমান, এই কথাটা বলা হয়েছে। তার সঙ্গে ভারতকে কি বলা হয়েছে? বিশ্ব অর্থনীতির কথা মনে করে দেওয়া হয়েছে, যেখানে সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে সহাবস্থানের কথা বলা হয়েছে। বোধিসত্ত্ব, তোমার কোয়েশ্চেন ছিল এটা, সোশ্যালিস্ট মানে কি? চলো নেক্সট আসছে এবার আমরা কিসে? অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন। ভারতের সংবিধানের প্রস্তাবনার উদ্দেশ্য। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার উদ্দেশ্য, ঠিক আছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনার উদ্দেশ্য। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার উদ্দেশ্য। অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন। অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন, উদ্দেশ্য। এখন আমরা কি পড়লাম না নেচার অফ স্টেট বা অবজেক্ট এম অফ দ্য প্রিয়াম্বল। এম অফ দ্য প্রিয়াম্বল। এবার আমরা কি পড়বো? অবজেক্ট অফ দ্য কনস্টিটিউশন। ফার্স্ট কি দেওয়া আছে? জাস্টিস। জাস্টিস মানে কি? বিচার। জাস্টিস মানে বিচার। এই ওয়ার্ডটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। দেখো প্রথমে দেওয়া আছে ইট ওয়াজ borrowed ফ্রম ইউএসএসআর কনস্টিটিউশন। হ্যাঁ, রাশিয়ার সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে ওয়ার্ডটা। দ্য টার্ম জাস্টিস ইন দ্য প্রিয়াম্বল মিন্স। এই জাস্টিস ওয়ার্ডটা মানে কি বলেছে দেখো? জাস্টিস ইন দ্য প্রিয়াম্বল, জাস্টিস ইন দ্য প্রিয়াম্বল এমব্রেসেস থ্রি ডিস্টিংশন ফর্মস। তিনটে জাস্টিসের কথা বলা হয়েছে। তিন ধরনের বিচারের কথা, তিনটে জাস্টিসের কথা বলা হয়েছে। কি কি? একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, একটা সোশ্যাল জাস্টিস সামাজিক বিচার বা সামাজিক ন্যায়। একটা হচ্ছে ইকোনমিক জাস্টিস, ইকোনমিক জাস্টিস অর্থনৈতিক ন্যায়। আর হচ্ছে পলিটিক্যাল জাস্টিস, আর একটা হচ্ছে রাজনৈতিক ন্যায়। তিনটে জাস্টিসের কথা বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে জাস্টিস ওয়ার্ডটা কোথা থেকে নেওয়া হয়েছে? জাস্টিস ওয়ার্ডটা নেওয়া হয়েছে ইউএসএসআর, অবিভক্ত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। অবিভক্ত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। কোন ধরনের জাস্টিসের কথা বলা হয়েছে? প্রস্তাবনায় তিন ধরনের জাস্টিসের কথা বলা হয়েছে। কি কি? একটা সোশ্যাল জাস্টিস, একটা পলিটিক্যাল জাস্টিস, একটা হচ্ছে ইকোনমিক জাস্টিস। এটা আছে কিন্তু। হ্যাঁ, যুক্তরাষ্ট্র মানে এক বলা হয়, আমেরিকাকে বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ। আর যুক্তরাজ্য হচ্ছে ইউকে, ব্রিটেনকে বলা হয় যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম। তো দেখে নাও জাস্টিস মানে কি? জাস্টিস মানে হচ্ছে তোমার বিচার বা ন্যায়। রাশিয়া থেকে নেওয়া হয়েছে। তিন ধরনের ন্যায়ের কথা বলা হয়েছে, একটা সোশ্যাল, একটা ইকোনমিক, একটা পলিটিক্যাল। তারপর দেখো 2 নম্বর কি দেওয়া আছে? লিবার্টি। লিবার্টি, লিবার্টি মানে কি? স্বাধীনতা। লিবার্টি মানে হচ্ছে তোমার স্বাধীনতা। কিরকম স্বাধীনতার কথা বলা হয়েছে? দ্য প্রিয়াম্বল সিকিউরস অল সিটিজেন অফ ইন্ডিয়া লিবার্টি অফ থট। কি কি স্বাধীনতার কথা বলা হয়েছে? থট, চিন্তা ভাবনা, এক্সপ্রেশন, যা কিছু মনে আসছে সেটা বোঝাবার, বিলিভ, বিশ্বাস, ফেথ, ওয়ার্শিপ, যে কোনো জিনিস যে কোনো তাকে ওয়ার্শিপ করতে পারে থ্রু দেয়ার ফান্ডামেন্টাল রাইটস, তাদের মৌলিক অধিকার রেসপেক্টে তারা এগুলো করতে পারে। এনফোর্সেবল ইন কোর্ট অফ ল ইন কেস অফ ভায়োলেশন। যদি কেউ এগুলোকে লঙ্ঘন করে তাহলে সেই কোর্টে তার বিরুদ্ধে কেস করতে পারে, কোর্টে তার বিরুদ্ধে কেস করতে পারে। খুব ভালো করে পয়েন্টটা বুঝো। লিবার্টি খুব ভালো পয়েন্ট, ঠিক আছে? লিবার্টি মানে হচ্ছে তোমার স্বাধীনতা। কি কি স্বাধীনতার কথা বলা হয়েছে? কতগুলো স্বাধীনতার কথা বলা হয়েছে দেখবেন না ভারতের সংবিধানের। দেখবে কত নাম্বার না ভারতীয় সংবিধানের দেখবে তোমরা যে যখন আমরা ফান্ডামেন্টাল রাইটস পড়াবো তখন আর্টিকেল 19 থেকে 22 তে কি বলা হয়েছে? রাইট টু লিবার্টি।
স্বাধীনতার কথা বলা হয়েছে। সেখানে কি কি স্বাধীনতার কথা বলা হয়েছে না, থট অফ এক্সপ্রেশন, ঠিক আছে, থট অফ এক্সপ্রেশন, আর বলা হয়েছে বিলিফ, ফেথ, ওয়ার্শিপ, এই কথাগুলো বলা হয়েছে। কার মাধ্যমে এগুলো বাস্তবায়িত হবে না, মৌলিক অধিকারের মাধ্যমে বাস্তবায়িত হবে। আর যদি কেউ এটা ভায়োলেট করে তাহলে তার বিরুদ্ধে কি করা হবে না, তার বিরুদ্ধে কোর্টে যাওয়া যায়, ঠিক আছে। সুপ্রিম কোর্ট যেতে পারে আর্টিকেল 32 তে, ঠিক আছে, সুপ্রিম কোর্ট যেতে পারে আর্টিকেল 32 তে, সুপ্রিম কোর্ট যেতে পারে আর্টিকেল 32 তে, আর হাইকোর্ট যেতে পারে আর্টিকেল 226, এটা আমি আর্টিকেলে পড়িয়েছিলাম, ঠিক আছে। লিবার্টি মানে হচ্ছে তোমার কি, লিবার্টি মানে হচ্ছে তোমার স্বাধীনতা। প্রত্যেকটি নাগরিক ভারতের কি হবে, দ্য প্রিয়াম্বল সিকিউরস অল সিটিজেন, সমস্ত নাগরিকদের of all citizens of India liberty of thought, expression, belief, faith and worship through their fundamental rights। কার মাধ্যমে এটা বাস্তবায়িত হবে, এই যে স্বাধীনতাগুলো আছে না, মৌলিক অধিকারের মাধ্যমে। কেউ যদি এগুলোকে ক্ষুণ্ণ করার চেষ্টা করে তাহলে সেই ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কোর্টে যাওয়া যায়। সুপ্রিম কোর্ট কিন্তু আর্টিকেল 32 এ ব্যবস্থা নেবে, আর হাইকোর্ট আর্টিকেল 226 এ কিন্তু ব্যবস্থা নেবে। লিবার্টি, একটু আগেই বললাম আমি, লিবার্টি ওয়ার্ডটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, লিবার্টি ওয়ার্ডটা নেওয়া হয়েছে তোমার ফরাসি সংবিধান থেকে। লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি এই ওয়ার্ড গুলো নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। জাস্টিস ওয়ার্ডটা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। ওকে, তাহলে আমাদের যে অবজেক্টিভ ছিল, অবজেক্টিভের দুটো পয়েন্ট আমরা পড়লাম, কি কি, জাস্টিস আর লিবার্টি, জাস্টিস আর লিবার্টি। এবার আমরা কি পড়বো, এবার পড়বো আমরা ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে কি, ইকুয়ালিটি মানে হচ্ছে সমানাধিকার, ইকুয়ালিটি মানে হচ্ছে সমানাধিকার। ইকুয়ালিটি সমানাধিকার, সমানাধিকার কেমন, এবার কি বলবো, সমানাধিকারের কথা বলেছি। সমানাধিকার কি, দেখো ইকুয়ালিটি, the term equality means, equality মানে কি, the absence of special privilege to any section of the society and the provision of adequate opportunities for all individuals without any discrimination. Fundamental rights under Article 14, 15, 16, 17, 18 are based on the principle of the equality. তাই এখানে কি আমাকে সমানাধিকার কথা বলেছে, কি বলেছে বলা না, সমাজে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমাজে সবাই কিভাবে একই ক্ষমতা পাবে, একই ক্ষমতা পাবে। কি রকম ক্ষমতার কথা বলা হয়েছে, তবে ক্ষমতাগুলো পড়লে তুমি বুঝতে পারবে। 14তে কি আছে না, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সকলের সমান, আইনের চোখে। এখানে কিন্তু ভারতের যে আইন আছে সেখানে কিন্তু সবাই সমান, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে সমাজ যুগে সকলের সমান। 15তে কি আছে, সোশ্যাল ডিসক্রিমিনেশন, ঠিক আছে, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে তুমি সমাজে কাউকে কি করতে পারবে না, সমাজের চোখে কাউকে তুমি আলাদা করতে পারবে না, সেটা আছে আর্টিকেল 15। 16তে কি আছে, ইকুয়াল অপরচুনিটি ইন গভর্নমেন্ট জব, ইকুয়াল অপরচুনিটি ইন গভর্নমেন্ট জব, সরকারি চাকরিতে সকলের সমান অধিকার, ইকুয়াল অপরচুনিটি ইন গভর্নমেন্ট জব। 17তে কি আছে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা বর্জন, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা বর্জন। 18তে কি আছে, অ্যাবলিশন অফ টাইটেল, উপাধি বর্জন। তো এই কথাগুলো বলা হয়েছে, এই সমানাধিকারের কথাগুলো বলা আছে প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি। তাহলে কি দিয়েছে, দ্য টার্ম ইকুয়ালিটি মিন্স, ইকুয়ালিটি মানে হচ্ছে সমানাধিকার, সবাই সমান অধিকার পাবে। আর দ্য অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ, কাউকে স্পেশাল প্রিভিলেজ মানে কাউকে বিশেষ কোনো অধিকার দিতে পারবে না, বিশেষ সুযোগ সুবিধা দিতে পারবে না। টু এনি সেকশন অফ দ্য সোসাইটি, সোসাইটি বা সমাজে কোনো বিশেষ ব্যক্তিকে বা বিশেষ সমাজ, বিশেষ বর্গকে তুমি কিছু এক্সট্রা ফেসিলিটি দিতে পারবে না। and the provision of adequate opportunities for all individuals, সমস্ত লোককে, সমস্ত ব্যক্তিকে একই রকম অপরচুনিটি দিতে হবে, উইথাউট এনি ডিসক্রিমিনেশন, কোনো রকম ভেদভাব না করে, ঠিক আছে, কোনো রকম ভেদভাব না করে সবাইকে কিন্তু একই রকম সুযোগ দিতে হবে। ফান্ডামেন্টাল রাইটস আন্ডার দ্য আর্টিকেল, এই আর্টিকেল গুলো আন্ডারে কোন কোন মৌলিক অধিকার গুলো আছে না, 14, 15, 16, 17, 18। ঠিক আছে, কি কি আর্টিকেল গুলো আছে দেখো, 14, 15, 16, 17, 18। 14তে কি আছে না, আইনের চোখে সকলের সমান। 15তে কি আছে, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে সমাজের চোখে সকলের সমান, ঠিক আছে। 16তে কি আছে না, সরকারি চাকরিতে সকলের সমান অধিকার। 17তে কি আছে, অস্পৃশ্যতা বর্জন। 18তে কি আছে, উপাধি বর্জন। তো এই মৌলিক অধিকার গুলো কথা বলা আছে কোথায়, ইকুয়ালিটি বা সমানাধিকার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে ফ্র্যাটার্নিটি। ফ্র্যাটার্নিটি মানে কি, ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে সৌভ্রাতৃত্ববোধ, সৌভ্রাতৃত্ববোধ,
যেটাকে আমরা ভাইচারা বলি, হ্যাঁ, সৌভ্রাতৃত্ববোধ, যেটাকে আমরা কি বলি, ভাইচারা, সৌভ্রাতৃত্ববোধ, সৌভ্রাতৃত্ববোধ, ওকে, সৌভ্রাতৃত্ববোধ। চলে গেল, আমি এবারে ডিসকাশন করবো সৌভ্রাতৃত্ববোধ কি জিনিস, ওকে। চলো, সৌভ্রাতৃত্ববোধ কি বলা আছে, ইট রেফার্স টু দ্য কমন ব্রাদারহুড, যেটা বললাম আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবো, ভাইচারা যেটা বলে, অফ অল ইন্ডিয়ান, সমস্ত ভারতীয়রা আমরা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্কে মানে বেঁধে থাকবো। দ্য প্রিয়াম্বল দ্যাট ফ্রেটার্নিটি হ্যাজ টু অ্যাসিওর টু থিংস, প্রস্তাবনায় সৌভ্রাতৃত্ব ব্যাপারে দুটো কথা বলেছে, কি কি, দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, হ্যাঁ, দেশের কি সংহতির কথা বলেছে এখানে, প্রস্তাবনায় ফ্রেটার্নিটি দুটো কথা বলেছি, কি, দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য স্টেশন, ভারত আমাদের দেশের যে সংহতি তার কথা বলেছে, আর কি বলছে, দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, মানে ডিগনিটি অফ দ্য পিপলের কথা বলেছে। তাহলে আমাদের ব্যক্তিগতভাবে যে প্রতিটি মানুষের ডিগনিটি তার কথা বলেছে, তার সঙ্গে দেশেরও সংহতির কথা বলেছে, কে, ফ্রেটার্নিটি বা সৌভ্রাতৃত্ববোধে, ফ্রেটার্নিটি বা সৌভ্রাতৃত্ববোধে, ওকে। দেখানো এখনো পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। চলো এবারে দেখো, তাহলে আমরা পাঁচটা কি পড়লাম, পাঁচটা আমরা পড়লাম তোমার অবজেক্ট, আর পাঁচটা পড়লাম তোমার এম, পাঁচটা এম আর পাঁচটা অবজেক্ট, হ্যাঁ। এবার আমরা কি পড়বো, অ্যামেন্ডেড ইন দ্য প্রিএম্বল, অ্যামেন্ডেড ইন দ্য প্রিএম্বল, প্রস্তাবনায় কি কি সংশোধনী হয়েছে এখনো পর্যন্ত, প্রস্তাবনায় কি কি সংশোধনী হয়েছে এখনো পর্যন্ত। আমরা এরপর আমরা কি পড়বো, প্রস্তাবনা সংক্রান্ত যে কেস সেগুলো পড়বো, হ্যাঁ, প্রস্তাবনায় কি কি সংশোধনী হয়েছে এখনো পর্যন্ত, হ্যাঁ, সেগুলো দেখো। ফার্স্ট কি বলছে, দ্য প্রিএম্বল হ্যাজ বিন অ্যামেন্ডেড অনলি ওয়ান্স, এখনো পর্যন্ত প্রস্তাবনা একবারই সংশোধনী হয়েছে, কখন না, 42nd অ্যামেন্ডমেন্ট 1976, 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে এখনো পর্যন্ত প্রস্তাবনা একবারই সংশোধিত হয়েছে, ঠিক আছে, একবারই সংশোধিত হয়েছে। এখানে কি বলেছে, থ্রি ওয়ার্ডস, তিনটে শব্দ, থ্রি ওয়ার্ডস, একটু আগেই বললাম, অ্যাডেড ইন দ্য প্রিয়াম্বল, প্রস্তাবনায় তিনটি ভাষাকে যুক্ত করা হয়েছে 42nd অ্যামেন্ডমেন্ট 1976 এ। কি কি তিনটে ওয়ার্ড, সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতান্ত্রিক, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, আর ইন্টিগ্রিটি মানে হচ্ছে সংহতি, এই তিনটে কথা অ্যাড করা হয়েছে কত সালে, 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে। তাহলে কি বলবে, 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে প্রস্তাবনায় তিনটি ভাষাকে যুক্ত করা হয়, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি। এখনো পর্যন্ত প্রস্তাবনা কবার সংশোধিত হয়েছে, এখনো পর্যন্ত প্রস্তাবনা একবারই সংশোধিত হয়েছে, অনলি ওয়ান টাইম। এর আগে এটা কেমন ছিল, অরিজিনালি আগে কি ছিল, ইট ওয়াজ ইন্ডিয়া ইজ এ সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক ইন কাউন্ট অ্যান্ড উইথ দ্য ওয়ার্ড লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এটা ছিল আগে, ঠিক আছে। আগে এটা কি ছিল দেখে নাও, আগে অরিজিনালি ইট ওয়াজ, আগে এটা কেমন ছিল, ইন্ডিয়া ইজ এ সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক, হ্যাঁ, সোশ্যালিস্ট সেকুলার ছিল না, অ্যান্ড অ্যাডমিট দ্য ওয়ার্ড লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, পরে এতগুলো অ্যাড হয়েছে, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, ইন্টিগ্রিটি, এটা অ্যাড হয়েছে, আর সোশ্যালিস্ট আর সেকুলার এই কথাগুলো অ্যাড হয়েছে পরে, ঠিক আছে। প্রস্তাবনার অ্যামেন্ডমেন্ট সম্পর্কে আমরা কি বললাম, প্রস্তাবনার অ্যামেন্ডমেন্ট সম্পর্কে আমরা এই কথাগুলো জানলাম, যেটা একবারেই সংশোধিত হয়েছে 42nd অ্যামেন্ডমেন্ট 1976, আর এই ওয়ার্ড গুলো অ্যাড হয়েছে, ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। আচ্ছা, বোধিসত্ত্ব ঠিক বলেছো তুমি, যে ইকুয়াল অপরচুনিটি গভর্নমেন্ট জব যেটা আছে সেখানে এসসি এসটি টা রিজার্ভেশন কেন পায়, হ্যাঁ, এখানে দেখো সেই কথাগুলো বলা হয়নি, মানে গভর্নমেন্ট কোনো একটা যখন ভ্যাকেন্সি বার করবে, হ্যাঁ, তখন সেটাতে কি না, সেটা সবার সমান অধিকার আছে, সেখানে কিন্তু এমন কোনো ভ্যাকেন্সি নেই
মানে রিজার্ভেশন গল্পটা অন্যরকম। রিজার্ভেশনটা হচ্ছে যখন ফর্ম ফিল আপ করতে পারবে, ফর্ম ফিল আপ যখন হবে তখন বিভিন্ন ইকোনমিক দিক থেকে বেস করে বা বিভিন্ন কাস্টের দিক থেকে বেস করে তাদের ভাগ করা হয়েছে। সেখানে সংবিধান থেকে রিজার্ভেশন দেওয়া আছে যে ওবিসিরা 33% করতে পারবে, এসসিরা এত পার্সেন্ট, এসসিরা 100%, ইউরিয়া এত পার্সেন্ট, সেটা করাই আছে। কিন্তু এমন কোনো ভ্যাকেন্সি বেরো পারবে না যে ভ্যাকেন্সিতে কেউ অ্যাপ্লাই করতে পারবে না। সবার কিন্তু সমান অধিকার আছে কোনো একটা ভ্যাকেন্সির উপর, এটাই বলা হয়েছে। সবাই অ্যাপ্লাই করতে পারে কিন্তু সিট রিজার্ভেশনটা আলাদা করা আছে। ঠিক আছে, চলো চলো এবার আমি কি বলবো, প্রস্তাবনা সংক্রান্ত কেস। এবার আমরা কি পড়বো, প্রস্তাবনা সংক্রান্ত কি কি কেস হয়েছে। হ্যাঁ, কি কি কেস হয়েছে প্রস্তাবনা সংক্রান্ত? 3টে কেস হয়েছে প্রস্তাবনা সংক্রান্ত, দেখে নাও। প্রথমে হয়েছিল 1960 সালে বেরুবারি কেস। 1960 সালে বেরুবারি কেস। বেরুবারি কেসে কি বলেছিল, প্রিএম্বল ইজ নট এ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রিএম্বল ইজ নট এ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কেসগুলোর নাম মনে রাখবে, সাল মনে রাখবে, ঠিক আছে, আর কি সংক্রান্ত কেস সেটা মনে রাখবে। বেরুবারি কেসে কি বলেছে, প্রস্তাবনা, বেরুবারি বসতে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয়। 1960 সালে বেরুবারি কেসে বলেছে 1960 সালে যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয়। পরে কি করলো না, পরে কেশবানন্দ ভারতী কেসে, কেশবানন্দ ভারতী কেসে কি বলা হলো যে প্রিএম্বল ইজ এ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ, বাট এই যে কথাটা আছে সেটা শুনবে, বাট বেসিক স্ট্রাকচার ক্যান নট বি অ্যামেন্ডেড অ্যাকর্ডিং টু কেশবানন্দ ভারতী কেস। বেসিক স্ট্রাকচার কিন্তু চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, 1960 সালে কি বললো, প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয়। কিন্তু 1973 সালে কেশবানন্দ ভারতী কেসে কি বললো, প্রস্তাবনা ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করা যাবে না। এটা খুব ইম্পর্টেন্ট, বাট দ্য বেসিক স্ট্রাকচার ক্যান নট বি অ্যামেন্ডেড অ্যাকর্ডিং টু কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা ইন 1973। ঠিক আছে, তারপর আরেকটা কেস হয়েছিল কত সালে, আরেকটা কেস হয়েছিল তোমার 1995 এ, 1995 সালে। ওটা কি বলেছে, ইন দ্য এলআইসি অফ ইন্ডিয়া কেস। 1995 সালে এলআইসি অফ ইন্ডিয়া কেসে কি বলা হয়েছে, হেল্ড দ্যাট প্রিএম্বল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ, ভারতীয় সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, এরকম করে এত সুন্দর নোট একটা জায়গায় কংক্রিট করে তুমি খুব কম জায়গাতেই পাবে। ঠিক আছে, তো ভালো করে এক্সাম ওরিয়েন্টেড বুঝিয়ে দেওয়া হচ্ছে, নোটস করে নাও, এগুলো বাড়িতে গিয়ে পরে এবার রিভিশন করলে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখে নাও প্রস্তাবনা সংক্রান্ত যে কেসগুলো হয়েছিল সেগুলো কি কি। 3টে কেস হয়েছিল। ঠিক আছে, একটা হচ্ছে তোমার বেরুবারি কেস 1960, একটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস 1973, আর একটা হচ্ছে এলআইসি ইন্ডিয়া কেস কত সাল না তোমার 1995, 1995, 1995। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। চলো প্রত্যেক কমেন্টে জানাও সব ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা। প্রিএম্বলের লাস্ট স্লাইড, প্রস্তাবনার লাস্ট স্লাইড দেখলো, প্রিএম্বলের লাস্ট স্লাইড, ইম্পর্টেন্ট কোটেশন, বিখ্যাত উক্তি। প্রস্তাবনা সম্পর্কে কে কোন বিখ্যাত উক্তিগুলো করেছে, প্রস্তাবনা সম্পর্কে বিখ্যাত উক্তি। উক্তি মানে হচ্ছে তোমার কোটেশন। প্রস্তাবনা সম্পর্কে বিখ্যাত উক্তি, কে কি বলেছে প্রস্তাবনা। কে এম মুন্সি কি বলেছে, কে এম মুন্সি প্রস্তাবনাকে কি বলেছে, কে এম মুন্সি হচ্ছে ড্রাফটিং কমিটির একজন মেম্বার। তিনি কি বলেছেন, A preamble is the horoscope of a sovereign democratic and রিপাবলিক। ঠিক আছে, এগুলো সব কোটেশনের মধ্যে উক্তি, তো উক্তিগুলো সব কোটেশনের মধ্যে রাখবে। প্রিয়াম্বল ইজ দা পলিটিক্যাল হরস্কোপ বলেছিল, পলিটিক্যাল হরস্কোপ বা
is the horoscope of our sovereign democratic and republic. আর্নেস্ট বার্কার কি বলেছে? আর্নেস্ট বার্কার বলেছে preamble is the key of the Indian constitution. preamble is the key of the Indian constitution. প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধান চাবিকাঠি। কে বলেছিল? আর্নেস্ট বার্কার। আর্নেস্ট বার্কার। ঠাকুরদাস ভার্গব। ঠাকুরদাস ভার্গব কি বলেছিল? preamble is the soul of the Indian constitution. প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের কি? আত্মা। এখানে অনেকে গুলিয়ে যায় হার্ট এন্ড সোল। হার্ট এন্ড সোল কাকে বলে? শুধু সোল বলা হয়, শুধু সোল বলা হয় preamble কে, শুধু সোল বলা হয় preamble কে। ওকে, হার্ট এন্ড সোল, হার্ট এন্ড সোল বলা হয় কাকে? না আর্টিকেল 32 কে। হার্ট এন্ড সোল বলা হয় কাকে? আর্টিকেল 32 কে। ওকে, হার্ট এন্ড সোল বলা হয় আর্টিকেল 32। এই কনফিউশনটা যেমন না হয়, ঠিক আছে? শুধু সোল বলা হয় কাকে? না ঠাকুরদাস ভার্গব বলেছিল preamble is the soul of the Indian constitution, প্রস্তাবনা। আর্নেস্ট বার্কার কি বলেছিল? preamble is the key of the constitution. কে এম মুন্সি কি বলেছিল? preamble is the political horoscope বা horoscope of the sovereign democratic and republic. এমভি পাইল, এমভি পাইল কি বলেছে দেখো, তারপরেরটা খুব ইম্পর্টেন্ট। এমভি পাইল, এমভি পাইল বলেছে preamble is the paradise of the lawyers. প্রস্তাবনা হলো ভারতের সংবিধান, ভারতের যে লয়ার তাদের কি প্যারাডাইস মানে স্বর্গ। প্রস্তাবনা হলো ভারতীয় যে লয়ার তাদের হচ্ছে স্বর্গ। এই কথাটা বলেছিল কে? এমভি পাইল। এমভি পাইল। আর লাস্ট হয়েছে এন কে পালকিওয়াল। এন কে পালকিওয়াল কি বলেছিল? preamble is the identity card of the Indian constitution. preamble is the identity card of the Indian constitution. প্রস্তাবনা হলো ভারতের সংবিধানে কি? আইডেন্টিটি কার্ড। আইডেন্টিটি কার্ড। চলো দেখে নাও, এগুলো খুব বিখ্যাত উক্তি। কে কি পরীক্ষা কোশ্চেন পাবে পাবে এখান থেকে, বিশেষ থেকে। কে বলেছিল preamble is the key of the constitution? কে বলেছিল? না আর্নেস্ট বার্কার। কে বলেছিল preamble of the soul of the constitution? ঠাকুরদাস ভার্গব। কে বলেছিল preamble is the paradise of the lawyer? এমভি পাইল। কে বলেছিল preamble is the identity card of the constitution? এন কে পালকিওয়াল। আর কে বলেছিল preamble is the horoscope of our sovereign ডেমোক্রেটিক রিপাবলিক? সেটা বলেছিল কে এম মুন্সি। কে এম মুন্সি। হ্যাঁ, কোনো কোটেশন নেই। এইটাকে আর্টিকেল 32 কে বলেছিল বি আর আম্বেদকর। আর্টিকেল 32 কে বলেছিল বি আর আম্বেদকর। হার্ট এন্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। এটা হার্ট এন্ড সোল অফ দ্য কনস্টিটিউশন কাকে বলেছিল? আর্টিকেল 32 কে। কে বলেছিল? বি আর আম্বেদকর। না, প্রস্তাবনা সম্পর্কে বি আর আম্বেদকরের কোনো বিখ্যাত উক্তি নেই। প্রস্তাবনা সম্পর্কে, ঠিক আছে, 200% শিওর দিলে তোমাকে আমি বললাম এটা, ঠিক আছে? যেগুলো আমরা কম বেশি পড়েছি সেগুলো এই কনফিউশন গুলোই থেকে থাকে, এই জন্য আমাদের এক্সামে ভুল হয়ে থাকে। একদম 200% শিওর যে ইনফরমেশন তোমাকে আমি দিলাম। ওকে, তাহলে প্রস্তাবনা আমাদের কমপ্লিট। প্রস্তাবনা আমাদের কমপ্লিট। আর্টিকেল 32 কে বি আর আম্বেদকর কি বলেছিল? হার্ট এন্ড সোল। শুধু সোল হলে প্রস্তাবনা, হার্ট এন্ড সোল হলে আর্টিকেল 32। হার্ট এন্ড সোল হলে আর্টিকেল 32। চলো পরে কি রেকমেন্ড করো, বাকি রেকমেন্ড করো। তাহলে আমাদের প্রিয়াম্বল ব্যবস্থাপনা কমপ্লিট। এবার আমরা কি পড়বো? সিটিজেনশিপ বা নাগরিকত্ব। চলো এরপর আমরা পড়বো সিটিজেনশিপ বা নাগরিকত্ব। তোমাদের ফ্রেন্ড সার্কেলে এই ক্লাসের ইনফরমেশনটা একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? আমি প্রতিদিন গ্রুপে দিই প্রায়, এটা একটু শেয়ার করে দেবে, যে প্রত্যেককে জানিয়ে দেবে যেরকম একটা ক্লাস চলছে। এরপর আমরা স্ট্র্যাটেজিকের ক্লাস শুরু করব। ক্লাস 4 হচ্ছে তোমার কি? সিটিজেনশিপ বা নাগরিকত্ব। ক্লাস 4 হচ্ছে তোমার সিটিজেনশিপ বা নাগরিকত্ব। বাকিরা জানাও সব ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা। পরের ক্লাস হচ্ছে আমাদের সিটিজেনশিপ বা নাগরিকত্ব। বাংলায় কি বলা হয়? নাগরিকত্ব। আমাদের নাগরিকত্ব কি বলে? এক নাগরিকত্ব। আমাদের নাগরিকত্ব হচ্ছে তোমার এক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ। সিটিজেনশিপ পড়তে গেলে কিছু টার্ম আমাদের জানতে হবে। যে এই পাসপোর্ট, পাসপোর্ট মানে কি? পাসপোর্ট, পাসপোর্ট আমরা কখন করি? পাসপোর্ট হচ্ছে তোমার দেশ তোমাকে বাইরে যাওয়ার জন্য ছাড়পত্র দিল, তোমার নিজের দেশ। আমার ইন্ডিয়া, ভারতীয় সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট তোমাকে আউটসাইড ইন্ডিয়া, বাইরে যাওয়ার জন্য তোমাকে কি ছাড়পত্র দিল, তোমাকে যাওয়ার জন্য ছাড়পত্র দিল। এটা হচ্ছে তোমার কি? পাসপোর্ট। আর তুমি যে কান্ট্রি যাবে, তুমি যাচ্ছ ইউএসএ কি করার জন্য? মেডিকেলের জন্য। তোমাকে কি ওখানকার ভিসা নিতে হবে, ভিসা। তোমাকে ভিসা নিতে হবে উপরোক্ত রিজন দিয়ে। তুমি ঘুরতে যাবে কোথায়? থাইল্যান্ড। তুমি থাইল্যান্ড ঘুরতে যাবে, ট্রাভেলিং এর জন্য যাবে, তোমাকে সেখানে কি নিতে হবে? ভিসা নিতে হবে। ভিসা পাসপোর্ট বোঝা গেছে। পাসপোর্ট হচ্ছে তোমার দেশ তোমাকে বাইরে যাওয়ার জন্য ছাড়পত্র দেবে, ঠিক আছে? তোমার দেশ তোমাকে বাইরে যাওয়ার জন্য ছাড়পত্র দেবে, তোমার দেশ তোমাকে বাইরে যাওয়ার জন্য ছাড়পত্র দেবে, এটা হচ্ছে পাসপোর্ট। আর তুমি যে রিজনে
যে রিজনে তুমি সেখানে যাবে সেই রিজনটাকে ক্লারিফাই করে সেই দেশ থেকে তোমাকে কি নিতে হবে, ভিসা নিতে হবে। তুমি ট্রিটমেন্ট করাতে যাবে, তোমাকে 1 মাসের ম্যাক্সিমাম দেবে ভিসা। তুমি ঘুরতে যাবে, ম্যাক্সিমাম 1 মাসের ভিসা দেবে। তুমি অস্ট্রেলিয়াতে এমবিএ করতে যাবে, তো তোমাকে 2 বছর বা 3 বছরের দেবে। তো রিজন দেখিয়ে পরে সেই দেশ থেকে তোমাকে ভিসা নিতে হয়, এবং ভিসার যতদিন ভ্যালিডিটি সেই ততদিনই তুমি সেখানে থাকতে পারবে, তারপর তোমাকে বেরিয়ে আসতে হবে ওখান থেকে। ওকে, চলো সিটিজেনশিপ বা নাগরিকত্ব এটা পড়বো আমরা ক্লাস 4 এর আজকে আমাদের সেকেন্ড টপিক। ক্লিয়ার? সিটিজেনশিপ নাগরিকত্ব প্রত্যেকে রেডি? কমেন্টে জানাও। সিটিজেনশিপ ইজ দ্য স্ট্যাটাস অফ এ পারসন। সিটিজেনশিপ হলো ভারতের যে নাগরিক যারা, তাদের কি একটা স্ট্যাটাস, recognized under the law as being a legal member of a sovereign state and belonging to the nation. আমাদের দেশের, আমাদের স্বাধীন ভারতের বা স্বাধীন দেশের একটা রেকগনাইজেশন, সেটা হচ্ছে আমাদের নাগরিকত্ব। হ্যাঁ, সিটিজেন ইজ দ্য স্ট্যাটাস অফ এ পারসন, একটা নাগরিকের কি অথরাইজ পারসন, একটা আইডেন্টিটি যাকে বলে, অথরাইজ পারসন একটা আইডেন্টিটি। সিটিজেন ইজ দ্য স্ট্যাটাস অফ এ পারসন recognized under law, আইনি চোখ, হ্যাঁ এমন না, recognized under law as being a legal member, একটা আইনগত সদস্য of a sovereign state, একটা সার্বভৌম দেশের একটা কি নাগরিক। হুম, তো নাগরিক মানে কি বোঝা গেছে? এটা কোন নাম্বার পার্টে আছে দেখো, এটা আছে পার্ট 2 এ। নাগরিকত্ব আছে তোমার পার্ট 2 এ, আর আর্টিকেল কত আছে 5 থেকে 11 তে। পার্ট 2 আর্টিকেল 5 to 11 ডিলস উইথ দ্য সিটিজেন রাইটস। ভারতীয় সংবিধানের 2তম অধ্যায় বা অংশে 5 থেকে 11 নম্বর ধারায় নাগরিকত্ব সম্পর্কে বর্ণনা রয়েছে। ইন ইন্ডিয়া দেয়ার ইজ এ সিঙ্গেল সিটিজেনশিপ, একটু আগে বললাম ভারতের নাগরিকত্ব কি এক নাগরিকত্ব, এন্ড সিটিজেন অফ দ্য ইউনিয়ন অফ দ্য ইন্ডিয়া, ভারতের নাগরিকত্ব হচ্ছে এক নাগরিকত্ব। সিটিজেনশিপ আর্টিকেল অ্যাডপ্টেড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট, ভারতের যে ধারণাটি, সংসদের ধারণাটি আমরা কোন দেশ থেকে নিয়েছি? ব্রিটিশ পার্লামেন্ট থেকে। আমি একদিন পড়িয়েছিলাম তোমাদের দিকে যে কোন দেশ থেকে কোনটি ধার করে নেওয়া হয়েছে তখন। সিটিজেনশিপ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ পার্লামেন্ট থেকে। সিটিজেনশিপ নেওয়া হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট থেকে। সিটিজেনশিপ নেওয়া হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট থেকে। ওকে, নেওয়া হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট থেকে। তা দেখে নাও স্লাইড 1, যদি কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। স্লাইড 1 এ নাগরিকত্ব কি? তো নাগরিকত্ব হলো একটা দেশের তোমার লিগ্যাল, মানে আইনগত দিক থেকে তুমি একটা দেশের নাগরিক, সেটাই বোঝানো হয়েছে কি সিটিজেনশিপে। সিটিজেন ইজ দ্য স্ট্যাটাস অফ এ পারসন রেকগনাইজড আন্ডার ল, আইনের চোখে অ্যাজ বিং এ লিগ্যাল মেম্বার, আইনগত সদস্য অফ এ সোভারেন স্টেট, একটা সার্বভৌম দেশের বা কান্ট্রির। পার্ট 2 এ আছে, আর্টিকেল 5 to 11 আছে ভারতের নাগরিকত্ব হচ্ছে এক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ। আর ভারতের নাগরিকত্ব আইনটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? না ব্রিটেন থেকে। ব্রিটেন থেকে। দেখে নেবো, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবো। ডুয়েল সিটিজেনশিপ আছে ইউএসএ, সুইজারল্যান্ড, এগুলোতে ডুয়েল সিটিজেনশিপ আছে। ভালো কোশ্চেন করলে। একটা সিঙ্গেল সিটিজেনশিপ আর একটা হয় ডুয়েল সিটিজেনশিপ। ডুয়েল সিটিজেনশিপ, ডুয়েল সিটিজেনশিপ এটা কোথায় আছে? সেটা আছে ইউএসএ, সুইজারল্যান্ড। ইউএসএ, সুইজারল্যান্ড, এই দুটো নাগরিকত্ব থাকে, ডুয়েল দুটো থাকে। কোথায়? একটা থাকে স্টেট সেন্ট্রাল, একটা থাকে তোমার কান্ট্রি, একটা থাকে কান্ট্রির, একটা থাকে স্টেটের। দুটো নাগরিকত্ব থাকে। সিঙ্গেল সিটিজেনশিপ হচ্ছে ভারতের এক নাগরিকত্ব, আর ডুয়েল সিটিজেনশিপ থাকে কাদের? ডুয়েল সিটিজেনশিপ থাকে। খুব ভালো কোয়েশ্চেন করেছে অর্ণব। ডুয়েল সিটিজেনশিপ থাকে
কার? ইউএস এর, সুইজারল্যান্ডের। দুটো নাগরিকত্ব কেমন? একটা হচ্ছে কেন্দ্রের, একটা হচ্ছে রাজ্যের। একটা কেন্দ্রের, একটা হচ্ছে রাজ্যের। ভারত এই যে সিঙ্গেল সিটিজেনশিপের ধারণাটি নিয়েছে, ভারত সিঙ্গেল সিটিজেনশিপের ধারণাটা কোথা থেকে নিয়েছে? কানাডার সংবিধান থেকে। কানাডার সংবিধান থেকে। নাগরিকত্বের ধারণাটি কোথা থেকে নিয়েছে? ব্রিটিশ পার্লামেন্ট থেকে। নাগরিকত্বের ধারণা নিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট থেকে। কিন্তু এক নাগরিকত্বের ধারণাটি নেওয়া হয়েছে, এক নাগরিকত্বের ধারণাটি নেওয়া হয়েছে, এক নাগরিকত্বের ধারণাটি নেওয়া হয়েছে তোমার কোথা থেকে? না কানাডা থেকে। এক নাগরিকত্বের ধারণাটি নেওয়া হয়েছে কানাডা থেকে। আমার নাম অভিজিৎ ব্যানার্জি ডুয়েল সিটিজেনশিপ না, অভিজিৎ ব্যানার্জির একটাই সিটিজেনশিপ আছে, সেটা হচ্ছে ইউএস। অভিজিৎ ব্যানার্জি হচ্ছে এনআরআই, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান। ওকে, সিঙ্গেল সিটিজেনশিপ, ডুয়েল সিটিজেনশিপ বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। আর তুমি যেটা বলছো অর্ণব, সেটা হচ্ছে ডাবল সিটিজেনশিপ, সেটা আবার আলাদা। এটা হচ্ছে ডাবল সিটিজেনশিপ। ডাবল সিটিজেনশিপ আবার কেমন? হ্যাঁ, ডাবল সিটিজেনশিপ কার কার আছে? অমিতাভ বচ্চনের আছে, অমিতাভ বচ্চন। আর কার আছে? অমর্ত্য সেন, শাহরুখ খান, এদের ডাবল সিটিজেনশিপ আছে। মকবুল ফিদা হোসেন এদের, অভিষেক বচ্চন, শাহরুখ খান, মকবুল ফিদা হোসেন, অমর্ত্য সেন, এনাদের আছে ডাবল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ হচ্ছে ভারতের। ডুয়েল সিটিজেনশিপ মানে একটা রাষ্ট্রের যে দুটো নাগরিকত্ব থাকে, একটা কেন্দ্রের, একটা রাজ্যে, সেটা বলে ডুয়েল সিটিজেনশিপ। আর তুমি যেখান থেকে কোশ্চেন করছিলে অর্ণব, সেটা হচ্ছে ডাবল সিটিজেনশিপ। যদি এক ব্যক্তির, একটা লোকেরই ডাবল সিটিজেনশিপ। কি ডুয়েল আর ডাবল কিন্তু একই নয়। ডাবল সিটিজেনশিপ হচ্ছে একটা ব্যক্তিরই যদি দুটো নাগরিকত্ব থাকে, ঠিক আছে? অমিতাভ বচ্চন, অমর্ত্য সেন, শাহরুখ খান, মকবুল ফিদা হোসেন, এরা একটা ব্যক্তি, এদের দুটো দেশের নাগরিকত্ব আছে, এটাকে বলা হয় ডাবল সিটিজেনশিপ। ক্লিয়ার অর্ণব? ডুয়েল আর ডাবল। একটা সিঙ্গেল সিটিজেনশিপ বুঝে নাও, ভারতের নাগরিক সিঙ্গেল। ডুয়েল কাকে বলে? যখন একটা দেশের দুটো নাগরিকত্ব থাকে তখন বলা হয় ডুয়েল। আর ডাবল মানে যখন একটা লোকের অনেকগুলো নাগরিকত্ব থাকে, দুটো দেশের। রাখতে পারে? হ্যাঁ পারে। একটা দেশ যেমন ভারতের নাগরিকত্ব আছে, অন্য দেশ যদি একটা সাম্মানিক দেয় তখন সেটাকে ও নিতে পারে, সেটাকে বলে ডাবল সিটিজেনশিপ। বাকিরা বুঝতে পেরেছো? কমেন্টে জানাও একটু। আর অভিজিৎ ব্যানার্জি গল্প আছে, অভিজিৎ ব্যানার্জির একটা নাগরিকত্ব আছে, ও অ্যাকচুয়ালি এনআরআই, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান, প্রবাসী ভারতীয়। বাকিরা অ্যাক্টিভ থাকো, রেসপন্স করো। নেক্সট স্লাইডে আসছি আমরা। 5 থেকে 11 নম্বর ধারায় আছে, 5 থেকে 11 নম্বর ধারায় আছে নাগরিকত্ব। 5 থেকে 11 নম্বর ধারায় নাগরিকত্ব আছে। 5 থেকে 11 নম্বর ধারায় নাগরিকত্ব আছে। চলো এরপর আমরা কি করবো? চলো এবার আমরা কি পড়বো না, 5 থেকে 11। 5 থেকে 11, 5 থেকে 11তে কি আসে আমাদের? না 5 থেকে 11তে আসে আমাদের নাগরিকত্বের যে আইনগুলো, সেগুলো আছে তোমার 5 থেকে 11তে। সেগুলো আমরা 1 বাই 1 এবারে পড়বো, ঠিক আছে? 5 থেকে 11তে আমাদের কি আছে? নাগরিকত্ব আইনগুলো আছে। 5 থেকে 11তে একটু আগে পড়লাম আমরা, পার্ট 2। পার্ট
টু আর্টিকেল 5 টু 11 এখানে কি আছে নাগরিকত্ব আইনগুলো আছে। এবার দেখো কি আছে 5 নম্বরে কি আছে আর্টিকেল 5 এ। আর্টিকেল 5 এ আছে সিটিজেন at the commencement of the constitution, citizen at the commencement of the constitution, এটা মানে কি বলেছে ভারতের নাগরিকতা জন্মের ভিত্তিতে ভারতের নাগরিকতা, জন্মের ভিত্তিতে ভারতের নাগরিকত্ব, জন্মের ভিত্তিতে ভারতের নাগরিকত্ব, সিটিজেন at the commencement of the constitution, যখন ভারতের সংবিধান তৈরি হয় তখন থেকে ভারতের কিভাবে নাগরিকত্ব পাওয়া যায়। under this citizenship is preferred upon the person who have domicile in the Indian territory, এখানে কি কি বলা হয়েছে দেখো, who was born in Indian territory, যারা ভারতে জন্মগ্রহণ করেছে তারা ভারতের নাগরিকত্ব পাবে। whose either parent was born in Indian territory, যদি কারো পিতামাতা ভারতের নাগরিকত্ব ভারতে জন্ম হয়েছে সেও পাবে। আর কি বলছে দেখো, who was ordinarily been a resident of India not less than 5 years immediately preceding to the commencement of the constitution, এই তিনজনের ব্যক্তি আছে যারা এই বিভিন্ন কারণে কিন্তু নাগরিকত্ব পেতে পারে। বাংলাগুলো একটু বলে দিই, ভারতের যারা নাগরিক হবে তারা পাবে, ভারতে জন্মগ্রহণ করেছে তারা পাবে, ঠিক আছে। আর কেউ যদি কেউ পিতা মাতার জন্ম ভারতে হয় সে পাবে। এটা বলছে 1950 সালে 26 জানুয়ারির 5 বছর পূর্বে ভারতে অবস্থিত ব্যক্তি সেও পাবে। 50 সালে 26 জানুয়ারি 5 বছর আগে থেকে যারা ভারতে আছে তারা কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে। আর্টিকেল 5 এ কি বলা হয়েছে, আর্টিকেল 5 এ বলা হয়েছে যে সিটিজেন্স এট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান তৈরি হওয়ার থেকে যারা নাগরিকত্ব পেয়েছে, ওকে। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। ডবল সিটিজেনশিপ, তার কোশ্চেন ডবল সিটিজেনশিপের পিরিয়ড থাকে অন্য দেশের ক্ষেত্রে, আর সেই দেশের সংবিধানে যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী হবে। পার্টিকুলার সেই দেশে যে দেশে সাম্মানিক নাগরিকত্ব দেয় না সেই দেশে কিন্তু ভোট দেওয়া যায় না আর সরকারি চাকরি করা যায় না, দুটো করা যায় না, বাকি সব কাজই করতে পারবে। সে দেশে যখন জেনারেল ইলেকশন হবে সে দেশে ভোট দিতে পারবে না, ওকে। চলো আর্টিকেল 6 এ আসি এবার আমরা। আর্টিকেল 6 এ কি আছে, সিটিজেন অফ এ সার্টেন পারসন হু হ্যাভ মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, যারা পাকিস্তান থেকে এসেছে তাদের জন্য আর্টিকেল 6 আছে, যারা পাকিস্তান থেকে এসেছে তাদের জন্য আর্টিকেল 6 আছে। এই অনুচ্ছেদে বলা হয়েছে যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে তাদের জন্য, পাকিস্তান থেকে যারা ভারতে এসেছে, ওকে। পাকিস্তান থেকে যারা ভারতে এসেছে তাদের জন্য আর্টিকেল 6, হ্যাঁ। রেসিডেন্স অফ ইন্ডিয়া বাট ভারতের রেসিডেন্স বাট মাইগ্রেটেড টু পাকিস্তান, পাকিস্তানে চলে গিয়েছিল, ঠিক আছে, আফটার 1 মার্চ 1947 and later return to India and resettlement permit, একবার 1 মার্চ 1947 পর পাকিস্তান চলে গিয়েছিল আবার ভারতে ফিরে এসেছে। অ্যাকচুয়ালি কিন্তু ওরা পাকিস্তানি, আবার বলছি অ্যাকচুয়ালি কিন্তু ওরা পাকিস্তানি, ঠিক আছে। তারা তাদের নাগরিকত্বের কথা বলা হয়েছে আর্টিকেল 6 এ। রেসিডেন্স ইন পাকিস্তান who migrated to India before 19 July 1948 who came after that date but had residence of India more than 6 months and got registrants in the prescribed manner, ওরা এসে পরে 6 মাস এসে পরে কি করতে হবে, রিহ্যাবিলিটেশন সেন্টারে থাকতে হবে, পুনর্বাসন যে দপ্তর আছে সেখানে, রিফিউজি যে ক্যাম্প আছে সেখানে থাকতে হবে, তারপর ওরা ভারতের নাগরিকত্ব পাবে। এটা বলা হয়েছে আর্টিকেল 6। আবার বলছি আর্টিকেল 6 এ কি বলা হয়েছে না, 1948 19 জুলাইয়ের আগে যারা ভারতে এসেছিল তাদের পারমিট লাগবে না। 1948 সালে 19 জুলাইয়ের আগে যারা ভারতে তাদের লাগবে না, কিন্তু 1948 সালে 19 জুলাই পর যারা এসছে, হ্যাঁ, তাদের পারমিট কিন্তু লাগবে, ঠিক আছে। তাহলে 6 মাস পর নাগরিকত্ব পাবে। 6 মাস তারা কোথায় থাকবে না, রিফিউজি ক্যাম্পে থাকবে। 6 মাস রিফিউজি ক্যাম্পে থাকার কথা বলা হয়েছে আর্টিকেল 6 এ, আর্টিকেল 6 এ। বুঝতে পেরেছো? চলো প্রত্যেকে কমেন্টে জানাও বুঝতে পেরেছো কিনা। দারুণ ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এগুলো এখানে, ঠিক আছে। তাহলে আর্টিকেল 5 এ কি আছে, ভারতের সংবিধান তৈরি হওয়ার সময় থেকে ভারতের নাগরিকত্ব পাওয়া যাবে সেরকম কথা বলা হয়েছে। যারা ভারতের নাগরিক জন্ম হবে তারা পাবে, যারা ভারতের
পিতামাতা যদি ভারতের হয় তাহলে পাবে, ঠিক আছে। এই কথাগুলো বলা হয়েছে 5 এ 6 কি বলা হয়েছে না, যেসব পাকিস্তানিরা ভারতে এসেছে তাদের কথা বলা হয়েছে। চলো এবার আর্টিকেল 7 আসছি আমরা। আর্টিকেল 7 কি আর সিটিজেন অফ সার্টেন মাইগ্রেট টু পাকিস্তান, ঠিক আছে। এবার সাথে কি বলা হয়েছে দেখো না, সাথে বলা হয়েছে তোমার ভারত থেকে যারা পাকিস্তানে গিয়েছিল, হ্যাঁ, তাদের নাগরিকত্ব দেওয়া হোক। ভারত থেকে যারা পাকিস্তানে গিয়েছিল তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। 1 মার্চ 1949 আগে যারা ভারতে গিয়েছিল তাদের ক্ষেত্রে দেওয়া হোক। দেখে নাও কি বলেছে। The article deals with the rights of the people who had migrated to Pakistan after 1 March 1960 but subsequently returned to India. এরা কিন্তু পাকিস্তানি নয়, এরা কিন্তু ভারত, কিন্তু কোনো কারণে যারা পাকিস্তান চলে গিয়েছিল তাদেরকে আবার নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে কাদের? 7। আর্টিকেল 6 আর 7 এর ডিফারেন্স কি? আর্টিকেল 6 হচ্ছে তোমার যারা পাকিস্তানি তাদের কথা বলা হয়েছে, হ্যাঁ, তারা ভারতের নাগরিকত্ব পেতে পারে আর্টিকেল 6। আর্টিকেল 7 এ কি বলেছে? যে ভারতীয় কোনো কারণে পাকিস্তান চলে গিয়েছিল তাদের কথা বলা হয়েছে আর্টিকেল 7। Article 7 the article deals with the rights of the people who had migrated to Pakistan after March। ভালো করে দেখলে বুঝতে পারবে 6 এর সাথে ডিফারেন্সটা কি আছে। এক বেসিক সেন্স এটাই বলতে হবে যে 6 আর্টিকেলে বলা হয়েছে যারা পাকিস্তানি তাদের ক্ষেত্রে, আর 7 বলা হয়েছে যারা ইন্ডিয়ান তাদের ক্ষেত্রে। 5, 6, 7 হলে চলো এবার আমরা আসছি 8 এ। 8 এ কি বলা হয়েছে না, 8 এ বলা হয়েছে তোমার আর্টিকেল 8 এ কি বলা হয়েছে? আর্টিকেল 8 এ বলা হয়েছে সিটিজেন অফ সার্টেন পারসন অফ ইন্ডিয়া অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া। ভারতের যারা নাগরিকরা, ভারতের যে নাগরিকরা আউটসাইড ইন্ডিয়া ভারতের বাইরে থাকে তাদের কথা বলা হয়েছে। ভারতের যে নাগরিকরা ভারতের বাইরে থাকে, ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তিদের জন্য জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে পিতা মাতা যদি ভারতীয় না হয় সেক্ষেত্রেও কি নাগরিকত্ব, ভারতের নাগরিকত্ব পেতে পারে। সেখানে আর্টিকেল ডিলস উইথ দ্য রাইটস অফ পিপল অফ ইন্ডিয়া অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া ফর দি পারপাস অফ, কি কি পারপাসে যদি ভারতের বাইরে থাকে? ফর দ্য পারপাস অফ এমপ্লয়মেন্ট চাকরি সূত্রে, ম্যারেজ বিবাহ সূত্রে, বা এডুকেশন শিক্ষা সূত্রে। এই 3টে সূত্রে যদি ভারতের নাগরিকত্ব বাইরেও থাকে তাহলে নাগরিকত্ব কিন্তু যাবে না। সিটিজেন অফ সার্টেন পারসন অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, ভারতের নাগরিক কিন্তু কোনো একটা কারণে, ভারতের নাগরিক কিন্তু কোনো কারণে ওরা বাইরে থাকছে। কি কারণে? বিবাহ সূত্রে থাকতে পারে, পড়াশোনা সূত্রে চাকরি থাকতে পারে, চাকরি সূত্রে থাকতে পারে, কিন্তু তাও কিন্তু ওরা কি ভারতের নাগরিকত্ব পাবে, ভারতের নাগরিকত্ব কিন্তু তাদের যাবে না। এটা বলা হয়েছে আর্টিকেল 8। ওকে, আর্টিকেল 8 এটা বলা হয়েছে। চলো আর্টিকেল 9 এ কি বলা হয়েছে? টার্মিনেশন অফ সিটিজেনশিপ। হ্যাঁ, কিছু বিশেষ বিশেষ কারণে কি হতে পারে? ভারতের নাগরিকত্ব চলে যেতে পারে, টার্মিনেট হতে পারে, ভারতের নাগরিকত্ব ল্যাপস হতে পারে। টার্মিনেশন কোন কোন ক্ষেত্রে হতে পারে? পিপল voluntarily acquiring citizenship of a foreign country will not citizen of India। ঠিক আছে, যদি ভারতের একটা দেশের নাগরিকত্ব আছে, যে আরেকটা দেশের নাগরিকত্ব নিয়ে নেয়, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বিদেশের নাগরিকত্ব গ্রহণ করে তখন তার ভারতীয় নাগরিকত্ব থাকবে না। যদি কেউ বিদেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে তার ভারতীয় নাগরিকত্ব থাকবে না। যদি কেউ বিদেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে তার ভারতের নাগরিকত্ব থাকবে না। এটাই বলা হয়েছে আর্টিকেল 9 এ, টার্মিনেশন অফ সিটিজেনশিপ। টার্মিনেশন অফ সিটিজেনশিপ। নেক্সট 10 এ কি বলা হয়েছে? 10 এ বলা হয়েছে তোমার দেখো, 10 এ বলা হয়েছে কন্টিনিউয়েশন অফ দি রাইটস অফ দ্য সিটিজেনশিপ। হ্যাঁ, একটা নাগরিকত্বের যে নাগরিকত্ব রাখার যে কন্টিনিউয়েন্সি, ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার কথা বলা হয়েছে আর্টিকেল 10 এ। আর্টিকেল 10 এ এখানে কি বলা হয়েছে? কোনো ব্যক্তি কিছু বিশেষভাবে খারাপ কাজ না করা পর্যন্ত, হ্যাঁ, তাকে নাগরিকত্ব থেকে বহিষ্কার করা যাবে না, বিশেষভাবে খারাপ কাজ না করা পর্যন্ত। ঠিক আছে, তাহলে ওর যে নাগরিকত্বের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রাখার কথা বলা হয়েছে। পার্সন হু ইজ কনসিডার এ সিটিজেন অফ ইন্ডিয়া আন্ডার এনি অফ দ্য প্রভিশন অফ দিস পার্ট shall continue to be the citizen and will be subjected to the law made by the parliament। আমাদের পার্লামেন্ট বা সংসদের আইন অনুযায়ী তাকে ভারতের নাগরিকত্ব থাকতে হবে, তাকে ভারতের নাগরিকত্ব থাকতে হবে। হ্যাঁ, ভারতের কি আইন, পার্লামেন্ট যে আইন করেছে সেই অনুপাতে। তখন না পর্যন্ত দেশ বিরোধী কোনো কাজ করছে বা অসাংবিধানিক কোনো কাজ করছে তখন পর্যন্ত নাগরিকত্ব কিন্তু যাবে না। এটা বলা হয়েছে আর্টিকেল 20 তে। আর্টিকেল 11, আর্টিকেল 11 এ কি বলা আছে দেখো, বলা আছে পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেন বাই ল। নাগরিকত্ব যে আইনগুলো সেগুলো কে তৈরি করে? না পার্লামেন্ট বা সংসদ। নাগরিকত্ব আইন প্রণয়নের অধিকার রয়েছে শুধুমাত্র সংসদের। নাগরিকত্ব আইন প্রণয়নের অধিকার রয়েছে শুধুমাত্র নাগরিকত্ব আইন প্রণয়নের অধিকার শুধুমাত্র রয়েছে কার? না সংসদের। শুধুমাত্র সংসদে রয়েছে কি
আইন সংক্রান্ত বিভিন্ন মানে কি বলে এটা তোমার নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন আইনগুলো। Parliament has the right to make any provision concerning the acquisition and termination of the citizenship and any other matter relating to the citizen. নাগরিকত্ব সংক্রান্ত যা যা বিষয় থাক সব কে করবে? পার্লামেন্ট। সে নাগরিকত্ব গ্রহণই হোক আর নাগরিকত্ব চলে যাওয়াই হোক, সব বিষয়ে মানে সব বিষয়ে ফাইনাল জাজমেন্ট কে করবে? না পার্লামেন্ট, বাই মেকিং ল, আইন প্রণয়ন করে পরে। আশা করি এই 5টা আর্টিকেল, সরি 5 থেকে 11 7টা আর্টিকেল প্রত্যেকে বুঝতে পেরেছো। এই 5টা আর্টিকেল আশা করি প্রত্যেকে বুঝতে, 7টা আর্টিকেল আগে সবাই বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। প্রচুর ডিটেল কোশ্চেন এখান থেকে আসে, প্রচুর ডিটেলস কোশ্চেন এখান থেকে আসে। চলো প্রত্যেকে জানাও। 5 থেকে 11 সব আর্টিকেল গুলো আমি আস্তে আস্তে বলে দিলাম। 5 ছিল তো দেখার জন্য 5, 6 ছিল পাকিস্তানি যারা ভারতে চলে এসছে, 5 ছিল ভারতীয় যারা পাকিস্তানে চলে গেছে, ওকে। 8 ছিল কি যারা, যেসব ভারতীয়রা বিভিন্ন কারণে বাইরে থাকে, চাকরি সূত্রে, বিবাহ সূত্রে, ওকে, পড়াশোনা সূত্রে। 9 নম্বরে কি বলেছে? না বিভিন্ন কারণে নাগরিকত্ব চলে যেতে পারে, ঠিক আছে, যদি কোনো অসামরিক কাজ করে সেক্ষেত্রে। 10 নম্বর কি বলেছে? নাগরিকত্ব রাখার জন্য তাকে ভারতের আইন মেনে চলতে হবে। আর 11 নম্বর কি আছে? পার্লামেন্ট কি করে? না আইন প্রণয়ন করে। এই কথাগুলো বলা হয়েছে। চলো প্রত্যেকে বলো ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা। প্রত্যেককে বলছি আমি অ্যাক্টিভ থাকো, ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা বলো। চলো এবার কি আছে? সিটিজেনশিপ অ্যাক্ট, নাগরিকত্ব আইন। সিটিজেনশিপ অ্যাক্ট বা নাগরিকত্ব আইন। ভারতের নাগরিকত্ব আইন কত সালে পাস হয়? 1955 সালে। দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। নাগরিকত্ব আইন পাস হয় কত সালে? 1955 সালে। 1955 সালে নাগরিকত্ব আইন পাস হয়। 1955 the Citizenship Act 1955 provides for acquisition and loss of citizenship. এখানে বলা হয়েছিল কি কি পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায়, কি কি পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব বিলুপ্ত হয়। আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, ভারতের সংবিধান তৈরি হওয়ার পর 1955 সালে এখানে বলা হয়েছিল কি কি পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায়, কি কি পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব কি হয়? বিলুপ্ত হয়। কি কি পদ্ধতিতে অর্জন করা যায় আর কি কি পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব কি হয়? বিলুপ্ত হয়। এই অ্যাক্ট গুলো কি হয়েছে? অনেকবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, ঠিক, অনেকবার সংশোধিত হয়েছে। কবে সংশোধিত হয়েছে? দিস অ্যাক্ট হ্যাজ বিন অ্যামেন্ডেড সো ফার 5 টাইমস। এখনো পর্যন্ত 1955 সালে যে নাগরিকত্ব আইন সেটা এখনো পর্যন্ত 5 বার সংশোধিত হয়েছে। কবে কবে 5 বার সংশোধিত হয়েছে? না, ফার্স্ট হয়েছে 1986 সালে, ফার্স্ট হয়েছে 1986, দেন 1992, দেন 2003, দেন 2005, লাস্ট হলো 2019 এনআরসি সিএ সময় লাস্ট হয়েছে 2019 এনআরসি সিএ যেগুলো বলছিল এই সময় কিন্তু কি হয়েছিল? না এই আইনগুলো তোমার অ্যামেন্ডমেন্ট হয়েছিল। নাগরিকত্ব আইনগুলো কত সালে হয়েছিল? 1955 সালে, যেগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছিল এতবার। তাহলে প্রত্যেকে রেসপন্স করো ঠিকঠাক বুঝতে পারছো কিনা। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এক্সাম ওরিয়েন্টেড চ্যাপ্টার, কোশ্চেন আসে এখান থেকে। একটু স্ট্যান্ডার্ড চ্যাপ্টারও বলতে পারো। চলো নেক্সট কি আছে দেখো। অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, কি কি উপায়ে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায়? কি কি উপায়ে ভারতের নাগরিকত্ব কি করা যায়? অর্জন করা যায়। কি কি উপায়ে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায়? ফার্স্ট পয়েন্ট কি আছে দেখো, বাই বার্থ, জন্ম। বাই বার্থ, জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায়। এটা ডিটেলস সেরকম বলার কিছু নেই। 5টা উপায় আছে যেখানে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায়, একটু দেখে নেবে। যারা 26/1950 থেকে 1 জুলাই 1987 মধ্যে ভারতের নাগরিকত্ব বা পিতারা যদি নাগরিকত্ব পায়, এখানে বোঝাবার কিছু নেই। বাই বার্থ, জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায়। জাস্ট এটুকু বলে দিয়েছে, পার্সন born in India। কবে বর্ন হয়েছে সেটাই বলছে। The children of a foreign diplomats posted in India and enemy alliance cannot be acquired Indian citizen by birth। ঠিক আছে, এবারে দেখো এখানে কি লাস্ট পয়েন্টটা কি বলেছে। লাস্ট পয়েন্ট একটু জানা দরকার। যদি ভারতে কর্মরত কোনো কূটনৈতিকবিদ, ভারতে কর্মরত কোনো কূটনৈতিকবিদের ছেলে যদি ভারতে হয়েছে সে কিন্তু নাগরিকত্ব পাবে না। আর যদি কোনো শত্রু দেশ, হ্যাঁ, শত্রু দেশ কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে না জন্মসূত্রে। শত্রু দেশের কেউ যদি ভারতের নাগরিকত্ব হয় সে কিন্তু ভারতে জন্ম হয় কিন্তু সে কিন্তু পাবে না। এগুলো ব্যতিক্রম আছে। যারা বিদেশ কূটনৈতিকবিদ আছে তাদের যদি কোনো সন্তান ভারতে হয় সে পাবে না। আর কোনো শত্রু দেশের কোনো কেউ যদি ভারতে জন্মগ্রহণ করে তাহলে সে পাবে না, বলা আছে।
বাই বার্থ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ মানে কি ভারতের নাগরিকত্ব অর্জনের 5টি উপায় আছে। 5টি উপায়ের মধ্যে একটি উপায় কি হলো বলো, বাই বার্থ জন্মসূত্রে। পার্সন বর্ন ইন ইন্ডিয়া, পার্সন বর্ন ইন ইন্ডিয়া বাই বার্থ। তারপর কি দিয়েছে, বাই ডিসেন্ট, বাই ডিসেন্ট কি হবে, বাই ডিসেন্ট এ পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া। হ্যাঁ, যদি ভারতের বাইরে ও জন্মগ্রহণ করে, হ্যাঁ সেক্ষেত্রে কি হবে, এ পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া, ভারতের বাইরে যদি জন্মগ্রহণ করে সেক্ষেত্রে কি হবে। দেখো তাদের ক্ষেত্রে পজিশন কি দিয়েছে, বিটুইন জানুয়ারি 26, 1950 and December 10, 1992 father was citizenship of India. After December 10, 1992 either his parents is the citizen. হ্যাঁ, 10 ডিসেম্বর 1992 সালে যদি পিতামাতা তার ভারতীয় হয় সেক্ষেত্রে সে নাগরিকত্ব পেয়ে যাবে। আর ডিসেম্বর 3, 2004 onwards কি বলেছে, unless his birth is registered as an Indian consul within 1 year of the birth with the permission of the central government after the expiry of the period. পিতামাতা কেউ নাগরিকত্ব হয় সেক্ষেত্রে ও কি আউটসাইড ইন্ডিয়াতে হলো সে নাগরিকত্ব কিন্তু পাবে। তাহলে নাগরিকত্ব অর্জনের 5টা উপায় আছে। একটা কি হলো বাই বার্থ জন্মসূত্রে, একটা কি হলো বাই ডিসেন্ট, বাই ডিসেন্ট যদি জন্ম নাও হয়, পিতামাতা যদি ভারতের হয় সে সূত্রে সে কি করতে পারবে, ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবে, বাই ডিসেন্ট। তারপর আছে বাই রেজিস্ট্রেশন, বাই রেজিস্ট্রেশন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মে অন অ্যান অ্যাপ্লিকেশন রেজিস্টার, ভারতের নাগরিকত্বের জন্য কি করা যায়, অ্যাপ্লাই করা যায়। If he fulfills the certain condition, a person must take the oath and alliance of the before they are registered as a citizenship of India. রেজিস্ট্রেশনের মাধ্যমে সে নাগরিকত্ব পেতে পারে, বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন। তারপর কি আছে, বাই ন্যাচারালাইজেশন, ন্যাচারালাইজেশন মানে স্বাভাবিক উপায়, ন্যাচারাল উপায়, ন্যাচারালি কি হতে পারে, the central government may on an application grant a certificate of naturalization to any person if he possesses the certain qualification. নিচের যদি যোগ্যতাগুলো পূরণ করতে পারে, নিজের যোগ্যতাগুলো যদি পূরণ করতে পারে তাহলে একটা নাগরিক কি ন্যাচারালাইজেশন প্রাকৃতিক উপায় কি করতে পারে, ভারতের নাগরিকত্ব নিতে পারে, ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে পারে। তাই বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই কি হলো ন্যাচারালাইজেশন, স্বাভাবিক উপায়, স্বাভাবিক উপায়। এ পার্সন ক্যান অ্যাকোয়ার সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন অর্ডিনারি রেসিডেন্স অফ ইন্ডিয়া, যদি 12 বছর ধরে ভারতে থাকে তাহলে ভারতের নাগরিকত্ব নিতে পারবে। হি মাস্ট টেক ওথ অ্যান্ড অ্যালায়েন্স, তাকে শপথ বাক্য পাঠ করতে হবে। হি ইজ গুড ক্যারেক্টার, তার একটা ভালো চরিত্র থাকতে হবে। He has adequate knowledge of language recognized in the 8th schedule of the Constitution. ভারতের সংবিধানের 8ম তফসিলিতে যে 22টা ভাষা বলা হয়েছে সে 22টা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষাকে ভালোভাবে কিন্তু জানতে হবে। এইগুলো যদি ও ফুলফিল করে তবে সে ন্যাচারালাইজেশনে ভারতের নাগরিকত্ব পাবে। তো ভারতের নাগরিকত্বে কি কি উপায় দেখলে, বাই বার্থ জন্মসূত্রে, বাই ডিসেন্ট পিতামাতা যদি ভারত হয় নাগরিকত্ব পেতে পারে, বাই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের মাধ্যমে হতে পারে, আর কি হতে পারে বাই ন্যাচারালাইজেশন, যদি 12 বছর ভারতে থাকে তারা অ্যাপ্লাই করতে পারে, কিন্তু তাকে গুড ক্যারেক্টার হতে হবে, তাকে শপথ বাক্য পাঠ করতে হবে। ওকে, আর লাস্ট পয়েন্ট দেখো, বাই ইনকর্পোরেশন অফ টেরিটরিজ, বাই ইনকর্পোরেশন অফ টেরিটরিজ। ভারত যদি এখন ধরো পাকিস্তানকে অ্যাকোয়ার করে নেয় তাহলে পাকিস্তানের যত নাগরিক সব ভারতের হয়ে যায়। ভারত যদি শ্রীলঙ্কাকে অ্যাকোয়ার করে নেয় শ্রীলঙ্কার যত নাগরিক সব ভারতের হয়ে যাবে। ভারত যদি কোনো নতুন জায়গায় অধিগ্রহণ করে, ভারত যদি কোনো নতুন জায়গাকে ক্যাপচার করে, অধিগ্রহণ করে, তাহলে সেই দেশের নাগরিক গুলো ভারতের হয়ে যাবে। সেটাই বলেছি, if any foreign territory becomes a part of India, the government of India specifies the person who among the people of the territory and shall be the citizen of India. Such person becomes the citizen of the India from the notified date. 5টি পদ্ধতি আছে, 5টি উপায় আছে, 5টি উপায়ে কি হয় ভারতের নাগরিকত্ব অর্জন করা যায়। আর 3টি পদ্ধতি আছে যেখানে ভারতের নাগরিকত্ব কি হয়, বিলুপ্ত হয়, টার্মিনেশন, বিলুপ্ত হয়। ওকে, আশা করি 5টা পদ্ধতি সবাই বুঝতে পেরেছো, বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন আর বাই ইনকর্পোরেশন অফ টেরিটরিজ। ওকে, চলো আশা করি বুঝতে পেরেছো 5টা পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায়। 3টে পদ্ধতি আছে যেখানে ভারতের নাগরিকত্ব কি হয়, চলে যায়, লস অফ সিটিজেনশিপ। 3টে পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব কি হয়, বিলুপ্ত হয়। কি কি পদ্ধতি আছে, বাই রিনাউন্সিয়েশন, বাই রিনাউন্সিয়েশন, রিনাউন্সিয়েশন জিনিসটা কি, and citizen of India of full age or capacity can make a declaration of renouncing. যদি কেউ ভারতের নাগরিকত্ব ত্যাগ করে, যদি কেউ ভারতের নাগরিকত্ব ত্যাগ করে তাহলে তার স্বেচ্ছায় যদি কেউ ভারতের নাগরিকত্ব ত্যাগ করে সেক্ষেত্রে তার নাগরিকত্ব চলে যাবে। Any citizen of India full age or capacity can make a declaration renouncing his Indian citizenship. Upon the registration on that declaration, that person ceases to be a citizen of India. Every minor child of that person also lose
হ্যাঁ, এবং সেই ব্যক্তির যদি কোনো মাইনর চাইল্ড অপ্রাপ্তবয়স্ক কোনো শিশু থাকে তারও নাগরিকত্ব কিন্তু চলে যাবে। However, when such a child attains the age of 18, he may resume Indians, কিন্তু 18 বছর পর সে কিন্তু আবার নাগরিকত্ব নিতেও পারে। বাই রেনাউন্সিয়েশন, ভারতের নাগরিকত্ব যাওয়ার কটা পদ্ধতি আছে? না, 3টে পদ্ধতি আছে। বাই রিনাউন্সিয়েশন, হলো রিনাউন্সিয়েশন পর কি আছে? বাই টার্মিনেশন। বাই টার্মিনেশন, when an Indian citizen voluntarily acquires the citizenship of another country, ভারতের নাগরিকত্ব আছে, সে আবার লুকিয়ে লুকিয়ে কি করলো? অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিল। সেক্ষেত্রে কি হবে? বাই টার্মিনেশনে তার নাগরিকত্ব চলে যাবে। একটা দেশের নাগরিকত্ব আছে, তার সঙ্গে যদি আরেকটা দেশের নাগরিকত্ব নিয়ে নেয়, সেক্ষেত্রে কি হবে? না, তার নাগরিকত্ব চলে যাবে। বাই রিনাউন্সিয়েশন, বাই টার্মিনেশন। আর 3 নাম্বার কি আছে? বাই ডেপ্রিভেশন। 3 নাম্বার আছে বাই ডেপ্রিভেশন। ডেপ্রিভেশন কি? ইট ইজ এ কম্পালসারি টার্মিনেশন অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন্দ্র সরকার চাইলে তাকে বরাবরের জন্য কি নাগরিকত্ব বিলুপ্ত করে দিতে পারে। অবটেন দ্য সিটিজেন অফ ফ্রড টু দ্য ডিসলয়্যালিটি, যে কোনো অসাংবিধানিক কোনো কাজ করে, কোনো দেশদ্রোহিতার কাজ করে, কোনো অসাংবিধানিক কাজ করে, কোনো দেশদ্রোহিতার কাজ করে, সেক্ষেত্রে কি করতে পারে? না, পার্মানেন্টলি তার নাগরিকত্ব কিন্তু ভারত সরকার ল্যাপস করে দিতে পারে। আনলফুল ট্রেডার অফ কমিউনিকেটেড উইথ দ্য এনিমি ডিউরিং ওয়ার, যুদ্ধের সময় শত্রুপক্ষে যদি কোনো যুদ্ধের সময় যদি শত্রুপক্ষকে সাহায্য করে। উইদিন 5 years after registration of naturalization, been imprisoned in any country for 2 years, 2 বছরের জেল কাটে সেক্ষেত্রে। অর্ডিনারি রেসিডেন্ট অফ ইন্ডিয়া 7 years continuously। চলে এই পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব বিলুপ্ত হয়। 3টি পদ্ধতিতে অর্জন করা যায়: বাই বার্থ, বাই রেজিস্ট্রেশন, বাই ইনকর্পোরেশন অফ টেরিটরিজ, বাই ন্যাচারালাইজেশন। আর 3টে পদ্ধতিতে বিলুপ্ত হয়: টার্মিনেশন, রিনাউন্সিয়েশন এন্ড ডেপ্রিভেশন। ওকে, আশা করি প্রতিটা পয়েন্ট বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। ঠিক আছে, আজকের সেশন আমাদের এখানে কমপ্লিট হলো। ঠিক আছে, চলো পরের ক্লাসে আমরা কি পড়বো? না, ফান্ডামেন্টাল, সরি, পরের ক্লাসে পড়বো আমরা তোমার ডিপিএসপি আর ফান্ডামেন্টাল ডিউটি। পরের ক্লাসে আমরা ফান্ডামেন্টাল রাইটস পড়বো, তারপরে পড়বো ডিপিএসপি আর ফান্ডামেন্টাল ডিউটি। পরের ক্লাসে আমরা একটাই টপিক করবো, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। প্রত্যেকে খুব ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেকে কিন্তু অ্যাটেন্ড করবে। ফান্ডামেন্টাল রাইটস পরের দিন আমরা পড়বো। ফান্ডামেন্টাল রাইটস মানে কালকেই, খুব ইম্পর্টেন্ট টপিক, খুব ভালো করে পড়া হবে। পরীক্ষায় কোশ্চেন আসবে এখান থেকে, ভালো করে একটু পড়ে নেবে। দেখে নাও কোনো কোশ্চেন থাকলে। আজকে আমরা 2টো টপিক কভার করলাম, প্রিএম্বল আর সিটিজেনশিপ। 4টে ক্লাস হলো, 4টে ক্লাসে 8টা টপিক আমাদের কমপ্লিট। 4টে ক্লাসে 8টা টপিক কমপ্লিট। কাল পড়বো ফান্ডামেন্টাল রাইটস। চলো, যারা এই মুহূর্তে লাইভ আসো প্রত্যেকে কমেন্ট করো, কোনো কোশ্চেন থাকলে জানাও। প্রিএম্বল আর সিটিজেনশিপ। তাহলে এবার এক নাগরিকত্ব, ভারতের নাগরিকত্ব 1955 সালে নাগরিকত্ব আইন পাস হয়। নাগরিকত্ব ধরে নিয়েছি ব্রিটেনের সংবিধান থেকে। ঠিক আছে, 5টে পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব গ্রহণ করা যায়, 3টে পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব বিলুপ্ত হয়। ঠিক আছে, আমার দেশ যদি বাইরে যাওয়ার ছাড়পত্র দেয়, সেটাকে আমরা বলি পাসপোর্ট। আর যে দেশে যাবো সেটাকে কি করতে হবে? ভিসা। প্রত্যেককে বলছি, যারা এই মুহূর্তে আসো প্লিজ রেসপন্স করো। তোমরা যারা আসো প্রত্যেকে আমাকে করে দাও একবার, যে অ্যাপে তোমাদেরকে অ্যাড করে দেবো নতুন জায়গাতে, ওই গ্রুপটা থেকে। চলো, গুড নাইট প্রত্যেককে, থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য। কাল দেখা হবে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। ওকে, চলো, থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট অর্ণব, লতা, প্রত্যেকে গুড নাইট। চলো, থ্যাংক ইউ।